আসসালামু আলাইকুম। যারা যুক্ত হয়েছেন সবাইকে অ্যাকাউন্টিং আর স্বাগতম জানাচ্ছি। আমি ফাহিম হাসান। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস হতে যাচ্ছে। আজকে আমরা মূলত হচ্ছে যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী তাদের জন্য স্পেশালি আজকের এই ক্লাসটা। আমরা এই ক্লাসে পূর্ণাঙ্গ একটা গাইডলাইন শেয়ার করার চেষ্টা করব, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। যদি আমাদের এই ক্লাসে থাকেন আপনি, তাহলে এই বিষয়ে একটা বিস্তারিত আপনি গাইডলাইন পেয়ে যাবেন ইনশাল্লাহ, যেটা আপনার প্রস্তুতি গ্রহণের ক্ষেত্রে খুবই কাজে আসবে বলে আমি বিশ্বাস করি। সুতরাং সবাই শুরু থেকে শেষ পর্যন্ত একটু ক্লাসে থাকবো, তাহলে আমরা এই শিক্ষক নিবন্ধনের বিষয়ে একটা ভালো গাইডলাইন আমরা পাবো। তো ইতিমধ্যেই অনেকে যুক্ত হয়েছেন এবং সবাই একটু ধৈর্য ধরে ক্লাসটাতে শুরু থেকে শেষ পর্যন্ত থাকলে আমি আশা করছি ভালো কিছু হবে ইনশাল্লাহ। ঠিক আছে? ওকে, আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও লিঙ্কটা দিয়ে দিছি। কে কোন ব্যাকগ্রাউন্ডের এবং কে কোন সাবজেক্ট থেকে শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন শুরুতে আমাকে একটু কমেন্টে জানিয়ে দিবেন এবং লাইভটা সবাই শেয়ার করে দেন। আজকের ক্লাসে একেবারে আজকের এটা গাইডলাইন না, শুধু যে গাইডলাইন দিব তা না, গাইডলাইনের পাশাপাশি ইনশাল্লাহ আমরা কিন্তু আপনাদেরকে এরপরে একটা ক্লাসও নিব আমরা। ঠিক আছে? এরপরে একটা ক্লাসও হবে এবং গাইডলাইনে দেখা যাবে যে কি কি ভাবে পড়া দরকার, কোন কোন বিষয়গুলো পড়া দরকার। যেহেতু এবার হচ্ছে একটা 200 মার্কের এমসিকিউর মাধ্যমে এই নিবন্ধন পরীক্ষাটা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সুতরাং এটা যেহেতু নতুন পদ্ধতি, এই জন্য অনেকের কাছে অপরিচিত। অনেকে আগের ফরম্যাটটা জানি, নতুন ফরম্যাটে কি হতে পারে সেটা আমরা জানি না, বা কি কি বই পড়া দরকার সেই বিষয়ে আমাদের ভালো কোনো আইডিয়া নেই। সুতরাং আমি কথা দিচ্ছি, কেউ যদি ধৈর্য নিয়ে আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকেন, তাহলে এই ব্যাপারে আপনি খুব ভালো একটা আইডিয়া পাবেন এবং আপনি নিজের প্রস্তুতিটা গুছানোর জন্য পর্যাপ্ত মানে হচ্ছে কি বলে আপনার নির্দেশনা আপনি আমাদের এই ক্লাস থেকে পেয়ে যাবেন। সবাই দ্রুত একটু ল্যাবটা শেয়ার করে দেই। যারা ইতিমধ্যে যুক্ত হয়েছে সবাইকে আসলে অ্যাকাউন্টিং আওয়ারে আরেকবার স্বাগতম জানাই। পাশাপাশি অনেকে আমাদের সোহেল স্যার টেকনিক গ্রুপ পেজেও যুক্ত হয়েছেন, আর সবাইকে উভয় পেজে স্বাগতম জানাচ্ছি। মূলত আমরা স্কুল এবং কলেজ লেভেলে যারা আসলে ব্যবসা শিক্ষা বিভাগ, মূলত যারা ব্যবসা শিক্ষা বিভাগ থেকে নিবন্ধন পরীক্ষা দিবেন তাদের বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমি ইতিমধ্যে দেখতে চাই কে কোথা থেকে যুক্ত হয়েছেন এবং আহ, একটু সাবজেক্টের নামটা একটু মেনশন করলে আমার আলোচনা করতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। আচ্ছা, শেয়ার ডান, একটু শেয়ার করে দেই সবাই। হারুন ভাই শেয়ার করে দিয়েছে, একটু শেয়ার করে দিই। আপনাদের মতো করে ওইরকম অসংখ্য স্টুডেন্ট আছে যারা আসলে প্রস্তুতিটা নিয়ে কনফিউজড, তাদেরও বা সুবিধা হবে যদি আপনারা লাইভটা একটু শেয়ার করে দেন। সবাই একটু সহযোগিতা করি। ওকে, অ্যাকাউন্টিং ফ্রম ঢাকা, ফাতেমা বুশরা। তো আমাদের অ্যাকাউন্টিং আওয়ারে স্পেশালি অ্যাকাউন্টিং আওয়ার প্ল্যাটফর্মটা তো এইচএসসি এবং এডমিশনের আমরা এই প্রথম এই শিক্ষক নিবন্ধন নিয়ে কাজ করব বলে মনস্থির করেছি। ইনশাল্লাহ আমি আপনাদের জন্য সর্বোচ্চটুকু চেষ্টা করবো। ইতিমধ্যেই ক্লাস চলমান আছে, আপনারা ক্লাসগুলো করতে পারেন। সো আসেন আমরা আলোচনা শুরু করি। নর্মালি আমরা কমার্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট যারা আছি, আমরা এই 4টা সাবজেক্টে পড়ি: অ্যাকাউন্টিং, ফিনান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং। এবং আমরা চাইলে স্কুল এবং কলেজ দুইটা লেভেলেই আমরা কিন্তু পরীক্ষা দিতে পারবো। দুইটা লেভেলে আমরা কি করতে পারবো? পরীক্ষা দিতে পারবো। তো সেক্ষেত্রে আমাদের কি কি বিষয় জানা দরকার, কি কি বিষয় জানতেই হবে, সেই ব্যাপারগুলো আমরা আজকে আলোচনা করার চেষ্টা করবো। সো প্রথমে আসেন আমরা যে বিষয়টা একটু জানার চেষ্টা করি, সেটা হচ্ছে নম্বর বন্টন। ঠিক আছে? নম্বর বন্টনটা কিভাবে হইতে পারে একটু খেয়াল করেন। এখানে একটা জিনিস দেখেন, লাস্ট 49তম বিসিএস পরীক্ষা যদি কেউ দিয়ে থাকেন, 49তম বিসিএস যদি কেউ দিয়ে থাকেন, তাহলে তার জন্য আমাদের এই ব্যাপারগুলো বুঝতে ইজি হবে। 49তম বিসিএস এও কিন্তু এই 200 নম্বরের একটা পরীক্ষা হয়েছিল। ঠিক আছে? আপনাদের যে বিসিএস আর মতো করেই এইখান থেকে এই নিবন্ধন পরীক্ষাটা হওয়ার একটা মানে খুবই মানে বেশি সম্ভাবনা রয়েছে।
তাহলে যদি 200 মার্কের পরীক্ষা হয়, আমরা ধরিয়ে নিচ্ছি 200 মার্কের পরীক্ষা হবে, এবং এই 200 মার্কটা পুরোটাই আসলে কি স্টাইল হবে, এমসিকিউ স্টাইল হবে। আগে যেমন প্রিলিমিনারি টিকার পরে আমরা লিখিত দিতাম, এখন আর সেটা দরকার হবে না। আমরা এবার সরাসরি কি দিব, প্রিলিমিনারি দিব, এবং তারপরে কি হবে, তারপরে ভাইবা হবে, তারপরে আপনার জন্য চাকরি, আপনার ভাইবা প্রিলি ভালো হলে আপনি চাকরি পেয়ে যাবেন। তার মানে আগের থেকে ব্যাপারটা কিন্তু অনেক ইজি, যদি আপনি একটা জায়গায় স্ট্রং হন, সেটা আলোচনা আসতেছি। তাহলে এই যে 200 মার্কের একটা পরীক্ষা হবে, এই 200 মার্কের মধ্যে আমার তাহলে কি কি স্টাইল হইতে পারে, জেনারেল পার্ট, জেনারেল পার্টে থাকবে 100 নম্বর, আর সাবজেক্টিভ পার্টও থাকবে হচ্ছে 100 নম্বর। এবং জেনারেল পার্টটা কি, এগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, চারটা সাবজেক্ট। জেনারেল পার্ট বলতে আমরা কি বলতেছি, বাংলা, ইংলিশ, ম্যাথ আর হচ্ছে কি জিকে, এই চারটা সাবজেক্ট মিলিয়ে কত নাম্বার, 100 নাম্বার। আর সাবজেক্টিভ, সাবজেক্টিভ বলতে আমি অনার্সে যে যে সাবজেক্টে পড়াশোনা করছে সেই সাবজেক্টের উপরে 100 মার্কের প্রশ্ন হবে। তাহলে এই বিষয়টা কি দাঁড়াইলো, যে জেনারেল পার্টে 100 নাম্বার, আর সাবজেক্টিভ যেমন ধরেন আপনি অ্যাকাউন্টিং এ পড়ে থাকলে অ্যাকাউন্টিং এর উপর আপনার কত মার্ক হবে, 100 মার্কের কোশ্চেন হবে। এবং এই দুই সাবজেক্ট থেকে যে প্রশ্নগুলো আসুক না কেন, সেগুলো কিন্তু অবশ্যই কি হবে, এমসিকিউ হবে। নিঃসন্দেহে এমসিকিউ হবে, এখানে অবশ্যই একটা নেগেটিভ মার্কের ব্যবস্থা থাকবে। সার্কুলার হয়ে গেলে আমরা আসলে এগুলা বিস্তারিত বলতে পারবো। তবে এখন যা বলতেছি সবগুলোই হচ্ছে অনুমান নির্ভর কথাবার্তা বলতেছি। ব্যাপারগুলোও আপনাকে বুঝতে হবে যে এরকম হওয়ার সম্ভাবনা অনেক বেশি। 49 বিসিএস এর আলোকে কিন্তু আমরা কথাবার্তা বলতেছি এখানে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে কি আমাদের মূল বিষয়, এই 200 মার্কের এমসিকিউ পরীক্ষা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ইতিমধ্যে আজকে সিএম কি আজকে আমাদের অন্য ক্লাসটা হয়তো বা হবে না, আমি দেখি চেষ্টা করব। আর আপনারা যারা নিবন্ধন স্টুডেন্ট আছেন, যারা অলরেডি যুক্ত হয়েছেন, একটু লাইভটা সবাই শেয়ার করে দেন। আপনাদের মধ্যে এরকম অনেকেই একটা মানে এটা গাইডলাইনের জন্য আসলে প্রস্তুতি ঠিকভাবে নিতে পারছে না। সো এই গেল একটা বিষয়। এবার চলে আসেন হচ্ছে পরের বিষয়গুলোতে একটু দেখি। এখন আপনি যদি স্কুল পর্যায়ে হন, তাহলে আপনার প্রশ্ন কিভাবে হবে, জেনারেল পার্টে থাকতেছে বাংলা, ইংলিশ, ম্যাথ, জিকে। তাহলে আইডিয়া করতেছি যে চারটা সাবজেক্ট থেকে 25 মার্ক করে, 4×25 100, এই 100 মার্কের প্রশ্ন আপনি এখানে পাবেন। আর আপনার সাবজেক্ট যদি স্কুল পর্যায়ে হয়, আপনি যে সাবজেক্টই হন না কেন, যদি ব্যবসা শিক্ষা বিভাগে আপনি পরীক্ষা দেন, তাহলে আপনার 3টা বিষয়ের উপর প্রশ্ন হবে। সেটা হচ্ছে কি কি দেখেন, হিসাব বিজ্ঞান, ফিনান্স আর হচ্ছে ব্যবসায় উদ্যোগ। অর্থাৎ এসএসসি তে গ্রুপের যে 3টা সাবজেক্ট আছে, এই 3টা সাবজেক্ট মিলিয়ে কত মার্কের কোশ্চেন হবে, 100 নম্বরের প্রশ্ন হবে, ঠিক আছে। গ্রুপের যে 3টা সাবজেক্ট আছে, এই 3টা সাবজেক্ট মিলিয়ে কত নম্বর প্রশ্ন হবে, 100 নম্বরের প্রশ্ন হবে। এখন এখানে কোনটাতে কত নম্বরে করে আসবে, নাকি একেবারে 3টা থেকে 100 নাম্বার আসবে মিক্সড, সেটা এখন বলা যাচ্ছে না। এটা সার্কুলার হলে তখন আমরা পূর্ণাঙ্গ ভাবে আপনাকে গাইডলাইনটা দিতে পারবো। আপাতত আমরা জানি যে আমাদের এসএসসি যারা স্কুল পর্যায়ে টার্গেট করছেন, তাদের কিন্তু এই 3টা সাবজেক্টে ভালো দক্ষতা থাকতে হবে। এবং আমি বলবো যে কমার্সের যে সাবজেক্ট থেকে অনার্স মাস্টার্স করে থাকেন না কেন, স্কুল লেভেলে পরীক্ষাটা দিয়েন, কারণ 10ম গ্রেডের একটা চাকরি, স্কেল রিভাইজড হলে, পে স্কেল রিভাইজড হলে অবশ্যই লাভবান হবেন। পাশাপাশি কেউ যদি বেকার থেকে থাকেন, তার জন্য স্কুল আর কলেজ লেভেল ম্যাটার করে না, পরীক্ষা আপনি দুই জায়গায় দিবেন, চাকরি আপনার যে জায়গায় হওয়া মানে রিজিকে আছে সেই জায়গায় হবে। তাহলে এই গেল হচ্ছে আমার কলেজ লেভেলে আমাকে এই 3টা সাবজেক্ট থেকে 100 মার্ক হবে, সরি স্কুল লেভেলে। কারণ স্কুল লেভেলে তো আর কোনো স্পেসিফিক সাবজেক্ট না, আপনি জাস্ট ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষক হবেন, আপনি যে কোনো সাবজেক্টে আপনাকে পড়ানো লাগতে পারে কলেজে, ঠিক আছে। আচ্ছা ওকে ভাইয়া, মার্কেটিং বুঝি নাই ভাইয়া, মার্কেটিং বাণিজ্যিক ভূগোল থেকে কি বলতে চাইছেন, মোহাম্মদ নাইমুদ্দিন শিকদার। আমি একটু আলোচনা করি না, তারপরে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিব, ঠিক আছে। আগে আমি বিস্তারিত বলে নিই, আপনারা একটু শুনেন, তারপরে আপনাদের কোনো কোশ্চেন থাকলে সেগুলোর উত্তর আমি করবো। আপনারা জাস্ট লাইভটা শেয়ার করে দেন, আপনারা লাইভটা শেয়ার করেন। সর্বোচ্চ সাপোর্ট কিন্তু আপনারা এই অ্যাকাউন্টিং আওয়ার থেকে পাবেন। যারা সোহেল স্যার টেকনিক গ্রুপে যে আমাদের ক্লাসটা দেখছেন, অবশ্যই অ্যাকাউন্টিং আওয়ার সার্চ করে অ্যাকাউন্টিং আওয়ার পেজে অ্যাড হয়ে নেবেন, কারণ আমাদের ফ্রি ক্লাসগুলো 2টা গ্রুপে হবে, বাট অ্যাকাউন্টিং আওয়ারে তুলনামূলকভাবে আমাদের ক্লাসগুলো বেশি হবে। কিভাবে প্রস্তুতি নেবেন সেটা সামনে আসতেছে, আপাতত আপনাকে ইন্ট্রোডাকশন করাই দেই যে কি কি বিষয় কিভাবে আসবে। ওকে, এবার চলে আসেন হচ্ছে কলেজ লেভেলে যারা পরীক্ষা দিবেন। কলেজ লেভেলে যেটা হবে, জেনারেল পার্ট ওই আগের মতোই, আপনার 4টা সাবজেক্টে 4×25 100 নাম্বার। আর আপনি অনার্সে যে সাবজেক্ট পড়ছেন সেই সাবজেক্টের উপরে 100 নম্বর, ঠিক আছে। আপনি অনার্সে যে সাবজেক্ট পড়ছেন সেই সাবজেক্টের উপর কি হবে, 100 নম্বর পরীক্ষা হবে। বেসিক্যালি আপনারা যারা 49 বিসিএস দিচ্ছেন, তাদের একটা ভালো আইডিয়া কিন্তু আছে যে
কিভাবে কি হইতে পারে। হ্যাঁ স্যার, স্কুলে কি ব্যবস্থাপনা বিষয়টা পড়া লাগবে কিনা, ওই ব্যবস্থাপনা হচ্ছে ব্যবসায় উদ্যোগ, ব্যবস্থাপনা হচ্ছে ব্যবসায় উদ্যোগ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমরা নর্মালি হিসাব বিজ্ঞান, ফিনান্স, ব্যবস্থাপনা মানে হচ্ছে ম্যানেজমেন্ট আর মার্কেটিং এই সাবজেক্ট গুলাতে আমরা বিবিএমবি করি। সো এগুলা আমরা বেসিক যে কমন সাবজেক্ট গুলো আছে এগুলা নিয়ে কথা বলি, তাছাড়াও আরো সাবজেক্ট আছে। সো আপনার বেসিক জিনিসটা বুঝেন। তাহলে চাকরি পাওয়ার ক্ষেত্রে আপনি কোন জায়গায় সব থেকে বেশি স্ট্রং হতে হবে বলেন তো? এই যে বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ, এগুলো কিন্তু মোটামুটি সবাই পড়াশোনার মধ্যেই আছে, সবাই কিন্তু পড়াশোনা করতেছে। সবাই যারা চাকরির বাজারে চাকরির জন্য পরীক্ষা দিচ্ছে, প্রস্তুতি নিচ্ছে, তারা কম বেশি সবাই কিন্তু বাংলা, ইংলিশ, ম্যাথ, জিকে পড়তেছে। কিন্তু পড়ে না কোনটা? সাবজেক্টিভ, মানে হিসাব বিজ্ঞান, ফিনান্স, ব্যবস্থাপনা, মার্কেটিং, এগুলো তো পড়ে না। কারণ কি? আপনি স্টুডেন্ট থাকা অবস্থায় কতটুকু পড়ছেন, আর আপনি ইউনিভার্সিটি থেকে বের হয়ে যাওয়ার পর এগুলো তো প্রয়োজন ছাড়া আমরা পড়ি না। কেউ যদি ভাইবা টাইপে দিয়ে থাকি তখন হয়তো টুকটাক আমরা পড়ার কথা বা পড়ছি, কিন্তু এজ ইউজুয়াল আবার যারা টিউশন করেন তারা কিন্তু এক্ষেত্রে বেনিফিটেড হবেন। সো সবাই কিন্তু আসলে আমরা কি করি না, এই বিষয়ভিত্তিক নলেজ কিন্তু আমাদের ওভাবে থাকে না। এই জন্য সার্কুলার কবে হবে, তারপরে পড়াশোনা করবো, এটা বাদ দেন। আপনার এখন থেকে কি করে শুরু করতে হবে? প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে, কারণ আপনাকে এগিয়ে যেতে হবে এই 100 নম্বরের মধ্যে। এই 100 নম্বরের মধ্যে আপনাকে সর্বোচ্চ নম্বর এনশিওর করতে হবে, তাহলে কিন্তু আপনি নিবন্ধনে কলেজ বা স্কুল পর্যায়ে যেখানে বললেন না কেন ভালো একটা কি করতে পারেন, আপনি ভালো একটা মানে হচ্ছে মানে মেরিট পজিশনে আসতে পারবেন, আর চাকরিটা আপনি আলটিমেটলি পাবেন। এখন প্রশ্ন করতে পারেন, ভাই ঠিক আছে বুঝলাম কোন কোন সাবজেক্ট থেকে প্রশ্ন আসতে পারে, এবার তাহলে আমরা বই কি কি পড়বো, এটা নিয়ে একটা কোশ্চেন আছে অনেকের, যে কি বই ফলো করবো। আমি একবার নিরপেক্ষ জায়গা থেকে, আমি আমার এই টিচিং কেরিয়ার আমার প্রায় 12 বছর, আমি চাকরির বাজারে প্রায় হচ্ছে আমি 2023 সাল থেকে চাকরি করি। পেট্রো বাংলা আমার প্রথম চাকরি ছিল, তারপরে মেট্রো রেলে হয়েছে, এখন আমি ব্যবসাতে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কর্মরত আছি। সো আমার এই চাকরির জার্নিতে আমি যে যে প্রবলেম ফেস করছি, যে বইগুলো পড়ে আমার আমি নিজে উপকৃত হয়েছি, সেইগুলোর ভিত্তিতে আমি আপনাকে একটা বুক লিস্ট দিব। আশা করবো এই বইগুলো আপনি ফলো করলে আপনার নিঃসন্দেহে কি হবে, আপনি উপকৃত হবেন আর কি, ঠিক আছে। তারপরেও আপনাদের নিজস্ব মতামত থাকতে পারে, সেটাকে অবশ্যই আপনি প্রায়োরিটি দিবেন, ঠিক আছে। আমি আপনাদের কোনো কোশ্চেন আপাতত দেখতেছি না, আমি আমার মতো করে একটু আলোচনাটা আগে নেই, তারপরে আমি আপনাদেরকে আসলে আপনাদের কোশ্চেন গুলোর উত্তর দেবো, ঠিক আছে। এখন আসেন যেটা আমাদের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এটা হচ্ছে এইটা, যে আমি যে বইগুলো আমার পড়া দরকার বা কোন জায়গা থেকে আমার সব থেকে বেশি পড়াশোনা করতে হবে। তো প্রথমে আসেন হচ্ছে জেনারেল পার্টের কথা বলি। জেনারেল পার্টের জন্য আপনাদের কাছে বই থাকতেই পারে, আপনারা যেহেতু অলরেডি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তাহলে আপনাদের কাছে জেনারেল অংশের বই থাকার কথা। বাংলার বই হচ্ছে অগ্রদূত, ভালো বই, কোনো সন্দেহ নাই। পাশাপাশি যদি গ্রামারের জন্য কোনো বই আপনি পড়তে চান, তাহলে আপনি অন্বেষণ বইটা পড়তে পারেন, ঠিক আছে। গ্রামারের জন্য কোনো বই পড়লে আপনি কি করতে পারেন, অন্বেষণ বইটা আছে শাওন স্যারের, এই বইটা আপনি পড়তে পারেন। আর ওভারঅল বই অগ্রদূত ভালো। আর স্পেসিফিক্যালি গ্রামারের জন্য পড়তে চাইলে অন্বেষণ বইটা পড়বেন, আপনি নিঃসন্দেহে অনেক বেশি বেনিফিটেড হবেন, ঠিক আছে। তারপরে ইংলিশের জন্য আপনি মাস্টার পড়েন, কম্পিটিটিভ মানে এক্সাম যেটা আছে, কম্পিটিটিভ এক্সাম, ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, এটা পড়তে পারেন। ইংলিশ টিউটর একটা বই আছে, সেটাও পড়তে পারেন, কিন্তু মাস্টার অল টাইম গুড। তারপরে ম্যাথের জন্য আপনারা যে লেভেলে পরীক্ষা দিবেন, এই লেভেলে খাইরুল বেসিকের উপর কোনো বইয়ের প্রয়োজন নাই, মানে এটা বললে হচ্ছে মোর দেন এনাফ, ওকে। এখন জিকেতে যেটা করতে পারেন, মিহির জিকের একটা সাজেশন আছে, অল্প সময় প্রস্তুতি নেওয়ার জন্য এটা পড়তে পারেন, অথবা MP3 অনেকেই পড়ে। পাশাপাশি আলালসের জিকে ফ্ল্যাশ আওয়ার আছে, এটাও ছোট বই, এটাও পড়তে পারেন, প্রফেসরও পড়ে অনেকে। বাট আপনার যেটা ভালো লাগে, সরকারের প্রস্তুতি নিতে গেলে মিহির জিকের যে সাজেশনটা আছে BCS বেসড, সেটা আপনার জন্য অনেক বেশি ভালো হবে। সো এই তো, বেশি বইয়ের দরকার নাই, অনেকগুলো বই নিলেন, পড়লেন না, কিন্তু একটা বই আপনি বারবার পড়লেন, এটা কিন্তু আপনার প্রস্তুতি অনেক বেশি স্ট্রং করবে, এবং আপনি কি করতে পারবেন, আপনার প্রস্তুতি গুছাইতে পারবেন। কিন্তু একই সাবজেক্টের একাধিক বই পড়তে গেলে কিন্তু আপনি আপনার প্রস্তুতি গুছাইতে পারবেন না। এগুলো হচ্ছে জেনারেল পার্ট, ঠিক আছে। জেনারেল পার্টে আপনাদের কাছে অন্য বই থাকতে পারে, আপনার যদি অন্য বই পড়ে ভালো লাগে আপনি অবশ্যই ভালো বই অন্য বই পড়বেন। কিন্তু যদি বাজারের বেস্ট বইগুলোর কথা বলেন, তাহলে আমার সেন্সে বা আমার কাছে যা মনে হয় এগুলো হচ্ছে বাজারের ভালো বই। এখন আসেন, এটা তো আমরা সবাই পড়ি জানি, কিন্তু সাবজেক্টিভ বিষয়ে তো অনার্সে তো আমরা একাধিক বই পড়ছি, এখন আমি আসলে কোন দিকে যাব। নর্মালি আপনাকে মনে রাখতে হবে, এই যে স্কুল বা কলেজ, এগুলা মূলত SSC আর HSC বেসড। আপনার কি হবে, আমি মনে করি যে HSC বেসড কোশ্চেন হবে, সোজা কথা। মানে 49 BCS যারা দিচ্ছেন তাদেরও আইডিয়া হয়ে যাওয়ার কথা।
এইচএসসি বেস, তার মানে যেহেতু এমসিকিউ স্টাইলে পরীক্ষা হবে আর আপনি পড়াবেন না বেসিক্যালি ইন্টারমিডিয়েট কলেজে, অনার্সও থাকে কিছু কিছু কলেজে, তার মানে হচ্ছে প্রস্তুতিটা আপনার 100% কি হওয়া উচিত, এইচএসসি বেসড হইলেই আপনি কি করতে পারবেন, শর্টকাটে দৌড়াইয়েন না, শর্টকাটে যাওয়ার এখনো সময় হয় নাই, কারণ আপনার কি আছে সামনে আরো সময় আছে, তখন আপনি শর্টকাটে আগাবেন। বাট এখন যেহেতু সার্কুলার হয় নাই, পরীক্ষার ডেট ফেট হয়ে নাই, তার মানে আপনি এভারেজ অন এন এভারেজে 4-5 মাস সময় আপনি পাচ্ছেন। আর নতুন করে যে ক্রাইসিস তৈরি হয়েছে, সার্কুলার আদৌ কবে আসে এটা বলার সম্ভাবনা মানে সম্ভব না আপাতত। যদিও ধরা হয়েছিল যে এপ্রিলে আপনি সার্কুলার পাবেন, হয়ে গেল তো ভাগ্য ভালো সবার, এপ্রিলে হলেও আপনি 3 থেকে 4 মাস সময় পাবেন টোটালে। সো এখন থেকে শুরু করেন, তাহলে প্রস্তুতি কি হবে, এইচএসসি বেসড। আরো কথা হবে, সমস্যা নেই সামনে। এখন আসেন যারা হিসাব বিজ্ঞান থেকে পরীক্ষা দিবেন, যারা অ্যাকাউন্টিং থেকে পরীক্ষা দিবেন, তারা কি কি বই ফলো করবে। প্রথমত হচ্ছে অবভিয়াসলি আপনার এইচএসসি বোর্ড বইটা লাগবে। অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে এইচএসসি বোর্ড বই লেস ইম্পর্টেন্ট, মানে এটা না থাকলেও কোনো সমস্যা নাই, কারণ এত মোটা মোটা দুইটা বই এইগুলো আপনার কাছে না থাকলেও খুব বেশি ক্ষতি আপনার হবে না, কারণ এখান থেকে আপনাকে আমি পড়তে বলবো না। তারপরেও আপনার মানে হচ্ছে মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য অলিউল্লাহ স্যারের বই, কার বই, অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে কার বই লাগবেন, অলিউল্লাহ স্যারের বই মনে রাখবেন। এইচএসসি এর ক্ষেত্রে অলিউল্লাহ স্যারের অ্যাকাউন্টিং বইটা রাখবেন। এবং টেস্ট পেপার মাস্ট, টেস্ট পেপারটা কার নেবেন, লেকচার অথবা পাঞ্জাবির, বাট লেকচার নিতে পারেন, ঠিক আছে। সো টেস্ট পেপারটা আপনার কেন লাগবে, কারণ আপনার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্রচুর প্র্যাকটিস করতে হবে। বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসা প্রশ্নগুলো আপনার জন্য একবারে ফরজ প্র্যাকটিস করা। এটা চ্যাপ্টার আপনি পড়ছেন, সাথে সাথে এটার প্রিভিয়াস এর কোশ্চেন আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। দেখা যাবে যে ওই প্রিভিয়াস এর কোশ্চেন গুলো হুবহু কি চলে আসছে, আপনার পরীক্ষায় আপনি কমন পেয়ে যাবেন। আর আপনাকে তো অনুশীলন না করলে আপনি তো আপনার এফিসিয়েন্সি বাড়াইতে পারবেন না। এই জন্য আপনার অবশ্যই কোনো একটা নির্দিষ্ট চ্যাপ্টার পড়ার পর ওই চ্যাপ্টারের উপরে প্রচুর আপনার কি করতে হবে, এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। যদিও বাজারে এখন ওই টাইপের বই এখন আসেনি, বাট সার্কুলার হলে দেখবেন প্রচুর অ্যাভেলেবেল বই আপনি বাজারে পাবেন। এখনই আপনাকে বাজার থেকে বই কিনতে বলতেছি না, আমি আপনাকে বলতেছি আপনি প্রস্তুতি শুরু করেন রুট লেভেল থেকে। আপনি শর্টকাটে কোনো বাজার থেকে একটা বই কিনে আপনি এখনই ওখানে যায়েন না। আর নিবন্ধন, এবারে নিবন্ধন আপনি চাকরি পেয়ে যাবেন এটাও বলা যাবে না, সামনে আরো পরীক্ষা হবে। আবার কিছু পরীক্ষা আছে হিসাব সহকারী, অডিটর, হিসাব রক্ষক, এই পরীক্ষাগুলোতে কিন্তু অ্যাকাউন্টিং থেকে প্রশ্ন আসে। সুতরাং ভালো করে শিখেন, যেন এক জায়গার জন্য প্রস্তুতি নিচ্ছেন আরো কয়েক জায়গায় চাকরি পরীক্ষার জন্য আপনি কি পান, সহযোগিতা পান। তাহলে প্রিভিয়াস এর কোশ্চেন প্র্যাকটিস করার জন্য বোর্ডের আমার অবশ্যই টেস্ট পেপার লাগবে। তাহলে হিসাব বিজ্ঞানের টেস্ট পেপারটা আমি মার্কেট থেকে নিয়ে নেবো, একেবারেই নিউ যেটা, মানে ধরেন এবার যারা এইচএসসি 26 বছর স্টুডেন্ট তাদের অলরেডি টেস্ট পেপার বেরোচ্ছে, এই টেস্ট পেপারটা আপনি নেবেন। এবং মোস্ট ইম্পর্টেন্ট যে বইটা না কিনলেও না সেটা হচ্ছে র্যাপস মাস্ট। হ্যাঁ, যারা হচ্ছে এই বইটা অনেকেই চিনেন, যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছেন তারা র্যাপস এর সাথে পরিচিত। সুতরাং র্যাপস আপনার লাগবেই, আপনি র্যাপস থেকে মৌলিক জিনিসগুলো শিখবেন। এবং র্যাপস এর মধ্যে আপনি কি পাবেন বলেন তো, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো ব্যাখ্যা সহ পাবেন। তাহলে আপনার লাভ কি হবে বলেন তো, আপনি প্রতিটা প্রশ্ন যখন একটা প্রশ্নের 4টা অপশন সম্পর্কে আপনি জানবেন, একটা অ্যানালাইসিস জানবেন, দেখবেন যে এই অ্যানালাইসিসটা দিয়ে আপনি আরো 4-5টা কোশ্চেন সমাধান করতে পারতেছেন। সো প্রিভিয়াস এর কোশ্চেন প্র্যাকটিসের জায়গা কোথায় পাইলাম দেখেন, আমি টেস্ট পেপার থেকে হচ্ছে এইচএসসি এর কোশ্চেন প্র্যাকটিস করতে পারতেছি, আর র্যাপস থেকে হচ্ছে আমি এডমিশনের কোশ্চেন প্র্যাকটিস করতে পারতেছি। পাশাপাশি আমি কি করতে পারতেছি, এখানে আমার কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের মৌলিক জিনিসগুলো কিন্তু আমি খুব ভালোভাবে র্যাপস থেকে শিখতে পারবো। আবার এইচএসসি যে বড় বই, এখানে কিন্তু আপনি গুছানো পাবেন না, অনেক বিস্তারিত লেখা, কিন্তু এগুলো আপনার খুব একটা বেশি কাজে আসবে না। সুতরাং অ্যাকাউন্টিং এ যারা পড়েন তাদের কাছে এই বইগুলা একেবারে ফরজ থাকা। আমি বারবারই বলি, আমার ওপিনিয়ন আপনি 100% অ্যাকসেপ্ট করতে হবে ব্যাপারটা এমন না। আপনার কাছে অন্য কারোর কথা ভালো লাগতে পারে বা আপনার নিজস্ব কোনো মতামত থাকতে পারে, বাট অনেস্টলি এটা হচ্ছে আমি একটা ভালো ওপিনিয়ন দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে। ওকে, এবার তাহলে অ্যাকাউন্টিং গেল, ফাইন। এবার আসেন ফিনান্স। তাহলে ফিনান্স নরমালি এটা নতুন সাবজেক্ট, যেহেতু এই মানে ওভাবে সব জায়গায় নাই, তারপরেও যেটা করতে হবে এইচএসসি বোর্ড বই মাস্ট। অ্যাকাউন্টিং মানে ফিনান্স ও ব্যাংকিং, ফিনান্স ব্যাংকিং ও বিমা দুইটা পার্ট থেকে প্রশ্ন আসবে, শুধু ফিনান্স না ব্যাংকিং ও বিমা থেকে প্রশ্ন আসবে। তাহলে এখানে কি লাগবে, ও এটা হচ্ছে খালেকুজ্জামান স্যারের বই কিনবেন, খালেকুজ্জামান স্যারের বই, ঠিক আছে। মানে শুধু ফিনান্স না, ফিনান্স, ব্যবস্থাপনা, মার্কেটিং, এই তিনটার ক্ষেত্রে বোর্ড বইটা কিনবেন কার, খালেকুজ্জামান স্যারের। কথা কি বুঝতে পারছেন? যারা হচ্ছে ফিনান্সে দেন বা ম্যানেজমেন্ট বা মার্কেটিং থেকে, আপনারা অবশ্যই কোন বইটা কিনবেন, আপনারা কিনবেন হচ্ছে খালেকুজ্জামান স্যারের বই। ওকে, তারপরে অবভিয়াসলি টেস্ট পেপার, প্রত্যেকটা সাবজেক্টের সাথে আপনার কি লাগবে, টেস্ট পেপার লাগবে। ভাই আমি কিন্তু আপনাকে একটু লং রাস্তা দেখাচ্ছি, শর্টকাট না, কিন্তু আমার কথা অনেকের ভালো না লাগতে পারে। আপনি শর্টকাট আগায়েন না, বারবারই বলি শর্টকাট আগাবেন কিন্তু ধরা খেয়ে যাবেন। এরপরে হচ্ছে আলাদা করে এক একটা এডমিশনের বই আপনার লাগবে। যেমন ফাইন্যান্সের ক্ষেত্রে পড়বেন হচ্ছে ফান্ডামেন্টাল অফ ফাইন্যান্স, খুবই ভালো বই, প্যারাগন পাবলিকেশনের বই, আপনি এটা নেবেন। ব্যবস্থাপনার জন্য নেবেন হচ্ছে ব্যবসায় বিচিত্রা, ব্যবসায় বিচিত্রা হচ্ছে জয়কলির বই, এটাও ভালো বই,
বিস্তারিত জানতে চাও, মানে এইখান থেকে পড়ে দেখা যাবে যে শুধু টেস্ট পেপার প্র্যাকটিস করলে হয়ে যাবে, কারণ এখানে বিস্তারিত আছে, এখানে চ্যাপ্টার গুলো ব্রিফ মানে সংক্ষিপ্ত করে দেওয়া আছে, আপনার পড়লে খুব মজা পাবেন, আপনি ভালো লাগবে। আর এই মার্কেটিং এর ক্ষেত্রে ফান্ডামেন্টাল অফ মার্কেটিং এই বইটা আর এই বইটা দুটো হচ্ছে প্যারাগন পাবলিকেশনের বই, এটা হচ্ছে প্যারাগন পাবলিকেশনের বই, আর ব্যবসা বিচিত্র হচ্ছে জয়কলির বই। তাহলে আপনাকে অবভিয়াসলি এই জায়গাগুলো এই বইগুলো আপনার থাকতেই হবে। আমি বাজারের কোনো বইয়ের কথা কিন্তু এখনো বলি নাই, কোনো স্পেসিফিক রাইটারের বইয়ের কথা বলি নাই। আপনি যখন প্রস্তুতি নিতে থাকেন না, দেখবেন যে সার্কুলার যখন হয়ে যাবে তখন বাজারে অনেক বই বেরোবে, যেমন 49 বিসিএস এর জন্য অনেকে বই বের করছে না, এরকম অনেকে কিন্তু অনেক বই আপনার জন্য নিয়ে আসবে। তখন ভালো একটা বই আমি সাজেস্ট করবো, বা আপনিও বুঝে একটা বই নিবেন, কিন্তু এটা অনেক পরে, অনেকে সিলেবাসের জন্য এখনো বই বের করতেছে না। বাট এখন যারা শীট বিক্রি করবে বা যারা বই বিক্রি করবে তাদের ফাঁদে পা দিয়েন না, কারণ সিলেবাসটা পূর্ণাঙ্গভাবে না জেনে আপনাকে আমি সঠিক গাইডলাইনটা দিতে পারবো না। এই জন্য এখন কারোর মানে হচ্ছে শীট কিনেন না, কোনো বই কেনার দরকার নাই। আপনি আপাতত একটু স্টে মানে কি করেন, মানে একটু স্থগিত রাখেন আপনার সব কার্যক্রম। আপনি কি করেন, আপনি মতো করে আপনার মতো করে মৌলিক প্রস্তুতিগুলো আপনি নিতে থাকেন, এটাই আপনার জন্য সব থেকে বেস্ট হবে। এবং অতিরিক্ত সতর্কতার জন্য আপনি যদি আরো বেশি প্রশ্ন প্র্যাকটিস করতে চান, আরো বেশি প্রশ্ন প্র্যাকটিস করতে চান, তাহলে আপনি কি করেন, এডমিশনের একটা কোশ্চেন ব্যাংক নিয়ে নেন। কি করে নেন, এডমিশনের একটা কোশ্চেন ব্যাংক নিয়ে নেন, ঠিক আছে? তাহলে ওখান থেকে আপনি আরো বেশি কি করতে পারবেন, প্রস্তুতি নিতে পারবেন, আপনি প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস করতে পারবেন, টেস্ট পেপারে প্রচুর প্রশ্ন পাবেন। আর এই যে ইন্ডিভিজুয়ালস আমি কি করলাম, এডমিশনের বইয়ের গুলো কথা বললাম না, এগুলোতে প্রচুর প্রশ্ন পাবেন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। আর বিভিন্ন চাকরি পরীক্ষাও প্রশ্ন আসে, সেটা আরো আমরা বলবো। আপনার তো নির্দিষ্ট বই যখন বেরোবে সাবজেক্টের, তখন ওখানে আপনারা এই বিভিন্ন চাকরি পরীক্ষার যে প্রশ্নগুলো আসছে সেগুলো পেয়ে যাবেন। সো এই প্রস্তুতিটা নিলে আপনার লাভ হবে কি জানেন, যার যে সাবজেক্ট সে যদি ওই সাবজেক্টে পড়েন, নিবন্ধনই হইতে হবে ব্যাপারটা এমন না। আপনি হয়তো অন্য কোনো চাকরি টিকছেন, ভাইবা দিবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই বেসিক নলেজ গুলো লাগবে। বা অন্য কোনো, যেমন হিসাব রক্ষকের পরীক্ষা দিতে পারবেন, অডিটর, তারপর ধরুন হচ্ছে হিসাব সহকারী, সহকারী ব্যবস্থাপক, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অ্যাকাউন্টস, এই টাইপের পোস্ট গুলাতে কিন্তু এই অ্যাকাউন্টিং আর ফিনান্স থেকে কিন্তু প্রচুর প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতে দেখা যায়। সো এই হচ্ছে আমার ওপিনিয়ন। কেউ যদি এইটা ফলো করে, এইচএসসি বোর্ড বই থেকে একটা নির্দিষ্ট চ্যাপ্টার আপনি পড়লেন, এই চ্যাপ্টারটা আপনি আবার কোত্থেকে পড়লেন, এডমিশনের বই থেকে পড়লেন, তারপরে আপনি অনুশীলনে নেমে যান, দেখবেন ইনশাল্লাহ আপনাকে কেউ আটকাইতে পারবে না। কিন্তু সরাসরি প্র্যাকটিসে যায় না। শুরুতে আপনি এইচএসসি বোর্ড বই থেকে, মানে এই তিনটা সাবজেক্টের ক্ষেত্রে, ফিনান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং এর ক্ষেত্রে আপনি আগে কোত্থেকে পড়েন, এইচএসসি বোর্ড বই থেকে চ্যাপ্টারটা বিস্তারিত পড়েন। বেশি চ্যাপ্টার না তো, 2 পার্ট মিলিয়ে দেখবা যে 20-25টা চ্যাপ্টার হয়েছে। সো একটা চ্যাপ্টার এখান থেকে পড়লেন, তারপরে ওই যে আপনার যে এডমিশনের বইটা বলছে ওখান থেকে পড়েন, তারপরে 2 জায়গায় মিলিয়ে প্র্যাকটিস করেন, দেখবেন যে আপনি ইনশাল্লাহ 2 মাস পরে আপনার প্রস্তুতি দেখবেন যে আকাশ উঠে গেছে, বস হয়ে গেছেন আপনি। আর অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে বোর্ড বইটা আপনি ফলো করতে পারেন, বা দলে র্যাপস করেন আর টেস্ট পেপার সলভ করেন, র্যাপ সলভ করবেন, ইনশাল্লাহ দেখবেন যে প্রস্তুতি অনেক ভালো হবে। এবার আসেন, আপনাদের কাছ থেকে শুনতে চাই আপনারা আর কি জানতে চান বলেন। আর সার্কুলার সম্পর্কিত কথা বলতে, সার্কুলার হইলে আপনাকে বলতে পারো, বলেন। এবার আপনারা বলেন আপনাদের কিছু কোশ্চেনের উত্তর দিয়ে, তারপরে হচ্ছে আমরা আপনাদেরকে আমাদের আজকের ক্লাস শুরু করব। একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে বলে রাখি, এই যে গ্রুপ সাবজেক্ট গুলো আছে না, বারবার বলছে এগুলো এইচএসসি বেসড পরীক্ষা হবে, এইচএসসি বেসড প্রস্তুতি নেবেন। আমার যে অ্যাকাউন্টিং আওয়ার প্ল্যাটফর্ম, আমি প্রতিদিন এখানে ক্লাস নিচ্ছি। এই অ্যাকাউন্টিং আওয়ার প্ল্যাটফর্মে আপনি এই 4টা সাবজেক্টের ক্লাসই পাবেন, এইচএসসি কে ধরে ধরে পড়াচ্ছি, ঠিক আছে? সো এই ক্লাসগুলো যদি আপনি, এইচএসসি ক্লাসগুলো যদি আপনি আপনার প্রস্তুতির জন্য আপনি করেন, তাহলে দেখবেন যে আপনি চমৎকার প্রস্তুতি হবে আপনার। সুতরাং অ্যাকাউন্টিং আর প্ল্যাটফর্মে একটু যুক্ত থাকেন। আমাদের ফ্রি ক্লাসগুলো, নিবন্ধনের জন্য আমি আলাদা করে স্পেশাল একটা রুটিন দিয়েছি, 13 তারিখ পর্যন্ত রুটিন দিয়ে দিয়েছি আমি অলরেডি। 3টা ক্লাস হয়েছে, আপনাদের আরো 3-4টা ক্লাস হবে। সো ওই রুটিনটা আমাদের পেজে, অ্যাকাউন্টিং এর পেজে একটু স্ক্রল করলে পাবেন, অথবা এই লাইভের কমেন্টে আমি আপনাদেরকে রুটিনটা আবার দিয়ে দিব। এবং আমাদের যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো আমরা আমাদের অ্যাকাউন্টিং এর ইউটিউব চ্যানেলে আপলোড করে দিচ্ছি। সেখানে কি হচ্ছে, আপনি আমাদের প্রায় 200 প্লাস রেকর্ড ক্লাস আছে, আপলোড করে দেওয়া আছে। ওখান থেকে কিন্তু আপনি আপনার প্রয়োজনীয় চ্যাপ্টারের ক্লাসগুলো ওখান থেকে করতে পারবেন। আপনাদের সার্বক্ষণিক হেল্প করার জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলছি, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপেও কিন্তু প্রায় 500 স্টুডেন্ট অ্যাড হয়ে গেছে। সো ওখানে কিন্তু আমি নির্দিষ্ট সময়, মানে প্রতিদিন 2টা করে পরীক্ষা নিচ্ছি, একটা করে ক্লাস নিচ্ছি, শীট দিচ্ছি, মানে ফ্রিতে আপনাদেরকে যতটুকু সাপোর্ট করা যায় আমি কিন্তু করার চেষ্টা করছি। সুতরাং আপনি আমাদের এই প্ল্যাটফর্মগুলোতে যুক্ত হন, আপনার প্রস্তুতি এমনিতেই ভালো হবে, স্পেশালি সাবজেক্টিভের ক্ষেত্রে। ওকে, এবার আপনারা আপনাদের কিছু কোশ্চেন থাকলে করে ফেলেন, তারপরে আমি আমাদের মানে হচ্ছে আজকের ক্লাসে ঢুকে যাব, কিছু এমসিকিউ আপনাদেরকে সলভ করে দেখাবো। যে একই প্রশ্ন এইচএসসি তেও আসে, আবার এডমিশনও আসে, তার মানে এই প্রশ্নটা আপনার পরীক্ষাও আসতে পারে। কথা কি বুঝতে পারছেন? এই টাইপের কিছু ব্যাপার আপনাদের সাথে শেয়ার করবো। এই যে বিজনেস স্টাডিজ এর বুক লিস্টটা কি, আচ্ছা
এবার ভালো প্রশ্ন করছেন। যারা স্কুল পর্যায়ে পরীক্ষা দিবেন তাদের ক্ষেত্রে কি? তাদের ক্ষেত্রে হচ্ছে এই এসএসসির যে তিনটা বই আছে, অ্যাকাউন্টিং, ফিনান্স আর হচ্ছে ব্যবসা উদ্যোগ, এই তিনটা বোর্ড বই মাস্ট। এই তিনটা বোর্ড বই আপনি মাস্ট কিনবেন। পাশাপাশি হচ্ছে আপনার ওই এসএসসির যে টেস্ট পেপার আছে এটা একটু নিয়ে নেবেন। আর যারা স্কুল কলেজের জন্য পড়বেন তারা তো স্পেসিফিক একটা সাবজেক্ট পড়তেছেন, স্কুলের জন্য হলে তো আপনার ফিনান্সটাও লাগবে, ব্যবসা উদ্যোগটাও লাগবে। এই জন্য আপনি এসএসসি লেভেলের যে তিনটা বই আছে এই তিনটা বোর্ড বই নেবেন এবং টেস্ট পেপার নেবেন। ইনশাল্লাহ আপনার প্রস্তুতি কেউ আটকাতে পারবে না ইনশাল্লাহ। ঠিক আছে, জাহিদ হাসান, বুঝতে পারছেন? তারপর আর কারো কোনো প্রশ্ন থাকলে দ্রুত করেন, দ্রুত করেন। আর আমাদের এই আজকের এই লাইভটা যেই দেখবেন না কেন, অবশ্যই যদি আপনি প্রথমবার দেখেন আমাদের এই পেজে একটা ফলো দিয়ে রাখবেন এবং আমাদের সকল পোস্ট, আমরা প্রচুর এমসিকিউ পোস্ট করি প্রতিদিন 8টা 10টা 15টা, এগুলো আনসার করার চেষ্টা করবেন। প্রতিদিন 2টা পরীক্ষা হয় 7টা আর 8টায় সন্ধ্যায়, ওই 2টা পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন অ্যাকাউন্টিং আর ম্যানেজমেন্টের উপরে। আমাদের রাত 9টায়, প্রতিদিন রাত 9টায় ক্লাস হয়। আপনাদের জন্য আলাদা আলাদা ডেডিকেটেড ক্লাস আমি নিব এই নিবন্ধনের জন্য, সেই ক্লাসগুলো করতে পারেন। আমি আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবো, ইনশাল্লাহ ভালো হবে, ভালো কিছু করতে পারবেন। আপনাদের কার কোনো প্রশ্ন নাই? ডিগ্রি পাস করলে কি কলেজে আবেদন করা যাবে? ফারদিন ইসলাম, আমরা এটার জন্য একটু ওয়েট করবো ভাই, কিন্তু আপনি প্রস্তুতি নেওয়া শুরু করে দেন। আমি বারবার বলছি যে এটার জন্য আমরা একটু ওয়েট করব। আমরা সার্কুলারটা হইলে সার্কুলারটা পুঙ্খানু ভাবে আমি আপনাদেরকে ওইটা আলোচনা করে একদিন একটা ক্লাসে বিস্তারিত বুঝাবো ইনশাল্লাহ। তখন এই সকল কনফিউশন আপনাদের দূর হয়ে যাবে। ঠিক আছে, কথা কি ক্লিয়ার? আমরা কি তাহলে ক্লাস শুরু করব? আমাকে জাস্ট আধা ঘন্টা সময় দিলেই, আপনাদের অলরেডি আধা ঘন্টা হয়েছে, আর আধা ঘন্টা দিলে কিন্তু আমরা আজকের যে ক্লাসটা আছে, যে টপিকগুলো আমরা পড়বো বলে সিদ্ধান্ত নিছি, সেটা আমরা পড়ে ফেলতে পারবো। আপনারা কি অ্যাকাউন্টিং আর পেজে ক্লাস দেখছেন নাকি হচ্ছে সুহেল স্যার পেজে ক্লাস দেখতেছেন? কেউ একটু বলবেন। আর যারা অ্যাকাউন্টিং আওয়ার পেজে ফলো দেন নাই, আপনি লাইভটাতে ক্লিক করলেই অ্যাকাউন্টিং আওয়ার পেজে ফলো দিতে পারবেন, একটু ফলো দিয়ে দিবেন। অ্যাকাউন্টিং আর পেজ একটু অ্যাক্টিভ হয়ে যায়, ইনশাল্লাহ ভালো কিছু পাবেন অলওয়েজ আমাদের এই পেজ থেকে। আমরা কি ক্লাস শুরু করবো? একটু রেসপন্স করেন, আপনারা একটু বলেন, তাহলে আমরা ক্লাস শুরু করে দিই। ওকে, আকলিমা খাতুন অ্যাকাউন্টিং আওয়ার আছেন। যাক, আপনাদের কমেন্টকে আমি লেটে পাচ্ছি নাকি আমার এখানে কমেন্ট আসতেছে না বুঝতেছি না। আমরা তাহলে আজকের আলোচনা শুরু করব। আজকের আমরা আমাদের যে জিনিসটা, যে টপিকটা পড়ার কথা ছিল, যেটা পড়বো সেটা শুরু করব। এবং আপনাদেরকে আমি বলে রাখি, আজকের এই ক্লাস শেষে যে টপিকটা থেকে আমি এখন ক্লাস নিচ্ছি, আমি কিন্তু এই মানে স্লাইডগুলো আপনাদেরকে শেয়ার করে দিব ইনশাল্লাহ। আপনারা কিন্তু ক্লাসগুলো মানে হচ্ছে এই এই শিক্ষা থেকে আপনারা কিন্তু এই টপিকগুলো পড়ে নিতে পারবেন। ঠিক আছে, ওকে। আমি চেষ্টা করব একেবারেই আপনাদেরকে বিস্তারিত পড়ানোর জন্য, মানে একটা নমুনা ক্লাস বলতে পারেন যে স্যার 19তম নিবন্ধনের ক্লাসগুলো স্যার ইউটিউবে আলাদা করে দিয়ে। আচ্ছা, ইউটিউবে আলাদা করে দিব, ঠিক আছে ইনশাল্লাহ, সমস্যা নেই। ব্যবস্থাপনার বিষয় কি এখানে টপিক ধরে ধরে ক্লাস হবে নাকি শুধু অ্যাকাউন্টিং? দুইটাই হবে ইনশাল্লাহ, ব্যবস্থাপনা হবে, অ্যাকাউন্টিং হবে, দুইটার উপরেই ক্লাস পাবেন। ঠিক আছে, দুইটার উপরেই ক্লাস পাবেন, টেনশনের কোনো কারণ নাই। ব্যবস্থাপনা, ফিনান্স আর হচ্ছে অ্যাকাউন্টিং স্পেশালি ক্লাস নিব, মার্কেটিং স্টুডেন্টও কম পাওয়া যায়, এই জন্য আমরা ওইদিকে আর যাবো না। যেমন আজকের ক্লাসটাতে একবার তিনটার একটা আইডিয়া পাবেন। যদি আপনি স্কুল লেভেলে পরীক্ষা দিবেন, স্কুল লেভেলে অ্যাকাউন্টিং, ফিনান্স আর হচ্ছে ম্যানেজমেন্ট, তিনটাতেই মানে হচ্ছে তিনটা থেকেই আসলে আপনার প্রশ্ন আসবে।
তো এই জন্য তিনটার একটা শর্টকাট একটা ক্লাস আপনি একটু থাকলে আপনি আজকের ক্লাস থেকে বুঝে যাবেন যে কি টাইপের প্রশ্ন সাধারণত হয়। আমি কেন আপনাকে এই নমুনা নিলাম যে একই প্রশ্ন এইচএসসি বোর্ড পরীক্ষা আসতেছে, আবার এডমিশন টেস্টও আসতেছে, তার মানে এটা কলেজ চাকরির পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি। যেমন ধরেন দুতরফা দাখিলা পদ্ধতি এর মূল নীতি কয়টি, কেউ কি বলতে পারবেন? আচ্ছা, এইটা আমরা একটু আর একটু কমন কোশ্চেন একটু দেখে নিই। হ্যাঁ, এটাও আমরা শেষের দিকে আলোচনা করবো, সমস্যা নেই। যেমন 2 নম্বর প্রশ্নটা একটু খেয়াল করেন তো কি লেখা আছে এখানে। আপনারা পারলে একটু উত্তর দিয়ে ফেলবেন, সাথে সাথে কি করবেন, কমেন্টে একটু উত্তর দিয়ে ফেলবেন। বলছে নিচের কোনটি অলিক সম্পদ। দেখেন এই প্রশ্নটা কুমিল্লা বোর্ডে আসছে, চট্টগ্রাম বোর্ডে আসছে, আবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 19-20 সেশনে এই প্রশ্নটা কিন্তু আসছে। বলছে নিচের কোনটি অলিক সম্পদ। এই অলিক সম্পদের কিন্তু আরো নাম আছে। অলিক সম্পদের নাম হচ্ছে কাল্পনিক সম্পদ। অলিক সম্পদের একটা নাম কি? কাল্পনিক। আরেকটা নাম হচ্ছে ভুয়া সম্পদ। তাহলে অলিক সম্পদ, কাল্পনিক সম্পদ বা ভুয়া সম্পদ, তাহলে এগুলা কি কি বলেন তো? এগুলো আমরা অনেকেই জানি, অনেকে জানি। কি কি বলেন তো? এটা হচ্ছে শেয়ার অবহার, ঠিক আছে, শেয়ার অবহার। তারপরে ধরুন হচ্ছে প্রাথমিক খরচ, প্রাথমিক খরচ। তারপরে ধরুন হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন, বিলম্বিত বিজ্ঞাপন, ঠিক আছে। তারপর হচ্ছে শেয়ার বিক্রি সংক্রান্ত খরচ, শেয়ার বিক্রি সংক্রান্ত খরচ। এখানে ক্লাস করলেও দেখা যাবে যে আপনি অনেক অজানা জিনিস জেনে গেছেন, ঠিক আছে। শেয়ার বিক্রি সংক্রান্ত খরচ, যেমন ধরেন শেয়ার অবলেখকের কমিশন, শেয়ার দালালের দস্তুরি, এগুলা, ঠিক আছে। এগুলাকে আমরা অলিক, কাল্পনিক বা ভুয়া সম্পদ বলি। তাহলে বলেন তো এই প্রশ্নটা দেখেন কয়বার আসছে? এইটার সবগুলো সাল দিতে গেলে দেখা যাচ্ছে এটা অনেকবার আসছে পরীক্ষার মধ্যে, কিন্তু এটা দেখেন আপনার পরীক্ষার জন্য অ্যাকাউন্টিং এর এগুলা মৌলিক জিনিস, এগুলা অনেক বেশি আসে ঘুরে ফিরে পরীক্ষা। তাহলে আসবাবপত্র আমার স্থায়ী সম্পদ, স্পর্শনীয়। প্রাপ্য হিসাব চলতি সম্পদ, সুনাম হচ্ছে অস্পর্শনীয় স্থায়ী সম্পদ। তাহলে প্রাথমিক খরচটা হচ্ছে এখানে কি? প্রাথমিক খরচটা হচ্ছে এখানে কাল্পনিক, ভুয়া বা অলিক সম্পদ। কাল্পনিক, ভুয়া বা কি অলিক সম্পদ। সবাই একটু দ্রুত রেসপন্স করার চেষ্টা করবেন, ঠিক আছে। সবাই একটু দ্রুত রেসপন্স করার চেষ্টা করবেন। এটা বেসিক্যালি এইচএসসি লেভেলের কোশ্চেন, এডমিশন টেস্টে আসছে। খেয়াল করে দেখেন কোথায় কোথায় আসছে। সিলেট বোর্ড 2017 সালে, বরিশাল বোর্ড 2019 সালে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 2016-17 সালে। ব্যাংক সমন্বয় বিবরণী কে প্রস্তুত করে? এই প্রশ্নটা এবার যারা গুচ্ছে ভর্তি পরীক্ষা দিচ্ছে তারাও আসছে, ঠিক আছে। তো ব্যাংক সমন্বয়ের কথাটা যদি আসে, খেয়াল করেন, যদি এই সমন্বয় শব্দটা থাকে তাহলে মনে রাখবেন এটা প্রস্তুত করা হচ্ছে আমানতকারী বা ব্যবসায়ী, ঠিক আছে। ব্যবসায়ী বা কোনো প্রতিষ্ঠান হইতে পারে, ঠিক আছে, কোনো ব্যক্তি হইতে পারে, কোনো প্রতিষ্ঠানও হইতে পারে। আমানতকারী কোনো ব্যক্তি হইতে পারে, আমানতকারী আবার কি হইতে পারে, কোনো প্রতিষ্ঠানও হতে পারে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যদি এখানে ব্যাংক সমন্বয় বিবরণী, ব্যাংক বিবরণী যদি হয়, যদি সমন্বয়টা না থাকে, যদি প্রশ্ন হয় ব্যাংক বিবরণী কে প্রস্তুত করে, তখন উত্তর করবেন কি? তখন উত্তর করবেন হচ্ছে ব্যাংক। তখন কি উত্তর করবেন? ব্যাংক উত্তর করবেন। কথা কি বুঝতে পারছেন? ব্যাংক সমন্বয় বিবরণী বললে আমানতকারী, আর যদি বলে শুধু ব্যাংক তখন উত্তর মানে ব্যাংক বিবরণী, তখন উত্তর করবেন কি? তখন উত্তর করবেন হচ্ছে ব্যাংক, ঠিক আছে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু অনেকবার করে আসছে, আর আমরা এগুলো আমাদের ফ্রি ক্লাসে ইনশাআল্লাহ আপনাদেরকে বিস্তারিত টপিক ওয়াইজ পড়াবো। এই যে মুনাফা জাতীয়, মূলধন জাতীয় লেনদেন, এগুলো আমরা আগে আপনাদেরকে বেসিক জিনিস শেখাবো ইনশাআল্লাহ, তারপরে বিস্তারিত আলোচনা আপনি পাবেন। নতুন যন্ত্রপাতি ক্রয়ের জন্য পরিবহন খরচ, এটা কোন জাতীয় ব্যয়? এটা কি মুনাফা জাতীয় ব্যয়, নাকি মূলধন জাতীয় ব্যয়, বিলম্বিত মুনাফা জাতীয়, নাকি পরিচালন ব্যয়? কি হবে বলে? নতুন যন্ত্রপাতি ক্রয়ের জন্য পরিবহন খরচ। একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, কোন স্থায়ী সম্পত্তি ক্রয় করার পরে, কোন স্থায়ী সম্পদ ক্রয় করার পরে এটা ব্যবহার করার পূর্ব পর্যন্ত আপনি আপনার যত ধরনের খরচ হবে, যত ধরনের ব্যয় হবে ব্যবহারের উপযোগী করতে, সকল ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় বলতে হবে। মানে আমার কোন স্থায়ী সম্পদ ক্রয় করা তো মূলধন জাতীয় ব্যয়, এই স্থায়ী সম্পদকে ব্যবহারের উপযোগী করতে আমার যা যা খরচ হবে সকল খরচকে আমাকে মূলধন জাতীয় ব্যয় বলতে হবে। তাহলে মেশিনটা ক্রয় করে ব্যবহারের পূর্বহিত আমাকে আনতে হয়েছে, এই জন্য পরিবহন খরচ লাগছে, সুতরাং এটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। এটা কোন ধরনের ব্যয়? এটা মূলধন জাতীয় ব্যয় হবে। কারো কোনো সন্দেহ আছে? থাকার কথা না। একটু রেসপন্স করেন, অনেকেই কিন্তু ক্লাস দেখছেন, কিন্তু ব্যাপারগুলো একটু বোঝার চেষ্টা করেন, কি টাইপের প্রশ্ন আসতে পারে একটু দেখেন, ইনশাল্লাহ ভালো লাগবে, আপনি পারবেন। কঠিন কিছু না, কঠিন কিছু না, ঠিক আছে। ওকে, অল্প কিছু কোশ্চেন নিচ্ছি আমি যেন দ্রুত শেষ করতে পারি 1 ঘন্টার মধ্যে। আচ্ছা, এই প্রশ্নটা একটু খেয়াল করেন, এটা তো একেবারে কমন একটা প্রশ্ন। হিসাব সমীকরণের বর্ধিত রূপ, তার আগে একটু মৌলিক রূপটা দেখে নিই। হিসাব সমীকরণের একটা কি রূপ দেখে নিই? মৌলিক রূপ দেখে নিই। মৌলিক রূপটা কি? a = l + এর ওই, এটা হচ্ছে হিসাব সমীকরণের মৌলিক রূপ, মূল রূপ।
মূল মানে হচ্ছে সূত্র হচ্ছে সমীকরণ হচ্ছে এটা, সম্পদ ইকুয়ালস টু দায় প্লাস মালিকানা সত্য, সম্পদ ইকুয়ালস টু দায় প্লাস মালিকানা সত্য। এইটা থেকে বর্ধিত রূপ আসছে একটা, হ্যাঁ এটাকে একটু বড় করা হয়েছে এইভাবে যে হিসাব সমীকরণের যদি দেখেন মৌলিক রূপ প্লাস মৌলিক উপাদান, পরীক্ষার প্রশ্ন আসতে পারে হিসাব সমীকরণের মৌলিক উপাদান কয়টা, তখন উত্তর করবেন 1 2 3, তিনটা আছে, ঠিক আছে, তিনটে হচ্ছে মৌলিক উপাদান। এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে এভাবে যে বর্ধিত রূপ, হ্যাঁ তো এই যে হিসাব সমীকরণের তিনটা উপাদান আছে তার মধ্যে একটা বিবাহিত আর দুইটা হচ্ছে অবিবাহিত, এই এ আর এল অল টাইম সিঙ্গেল, তারা কোনো বিয়ে করে নাই, এই জন্য যখনই আপনি বর্ধিত রূপ বের করবেন তখনও এ আর এল আলাদাই থাকবে, মানে ওদের আর কোনো এলাবোরেশন না, ওরা আর কোনো বড় হবে না। কিন্তু ওই বিয়ে শাদী করছে, বিয়ে শাদী করার পর তার কি হয়েছে, ছেলে মেয়ে হয়েছে, দুইটা ছেলে হয়েছে দুইটা মেয়ে হয়েছে, ঠিক আছে। তো দুইটা ছেলে কি, একটা ছেলে হচ্ছে ক্যাপিটাল আর একটা ছেলে হচ্ছে রেভিনিউ, আর মেয়ে হচ্ছে দুইটা, একটা হচ্ছে এক্সপেন্স আর একটা হচ্ছে ড্রয়িংস। মেয়ে যেহেতু সংসার থেকে বিয়ে দিয়ে দেবে চলে যাবে এই জন্য এরা মাইনাসের ফিগারে থাকবে, আর ছেলে বিয়ে করে নিয়ে আসবে এই জন্য এরা প্লাস ফিগারে থাকবে, ঠিক আছে। তাহলে ছেলে দুইটা প্লাস মেয়ে দুইটা মাইনাস। তাহলে দেখেন এ এল এ এল এ এল এ এল, ঠিক আছে, সবগুলোই তো সঠিক যদি এ আর এল এর দিকে চিন্তা করি, কারণ এগুলো তো মানে আজীবন সিঙ্গেল। কিন্তু ঝামেলা কোথায়, সি আর 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 ই আর ডি, এই যে দেখেন সি এর আগে প্লাস আর এর আগে প্লাস আর ই এর আগে মাইনাস ডি এর আগে মাইনাস, তাহলে আমরা প্রথমটাই পেয়ে গেলাম একেবারে প্রথমেই, তাহলে এটাই সঠিক উত্তর, ঠিক আছে। এটা দিনাজপুর বোর্ড 2019, সকল বোর্ড 2018, আর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 18-19 সালে আসছে। মানে খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলা, ঘুরে ফিরে দেখবেন এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আসবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি যুক্ত হইতে চান তাহলে কষ্ট করে একটু আমাকে এই নাম্বারটাতে একটু নক করবেন, 01932574A34, এই নাম্বারটা একটু নক করবেন, ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নেব, ঠিক আছে। বসু প্রজ্ঞা, আপনি তো আমার নিবন্ধনের গ্রুপের মডারেটরও। আচ্ছা, আমাদের একটা নিবন্ধনের ফেসবুক গ্রুপ খোলা হয়েছে আপনাদের সার্বক্ষণিক হেল্প করার জন্য, যেন আপনারা বিভিন্ন সমস্যা পোস্ট করতে পারেন, বিভিন্ন নোটশিট শেয়ার করতে পারেন। ওই গ্রুপে কিছু মডারেটর প্রয়োজন, ক্লাস শেষে যদি কেউ মডারেটর হইতে চান আমাকে একটু এই নাম্বারে নক করেন বা এই পেজের ইনবক্সে নক করলে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আশা করছি 5 নাম্বার প্রশ্ন আপনাদের ক্লিয়ার। তাহলে চলুন হচ্ছে 6 নাম্বার প্রশ্ন দেখি। 6 নাম্বার প্রশ্ন কি, 6 নাম্বার প্রশ্ন হচ্ছে অবচয় কি। অবচয়ের প্রধান উদ্দেশ্য কি? অবচয় হচ্ছে, মনে রাখবেন, অবচয় হচ্ছে ব্যয় বন্টন প্রক্রিয়া। প্রশ্ন যে কতবার আসছে ভাই বিশ্বাস করেন, অবচয় হচ্ছে একটি কি বন্টন প্রক্রিয়া, ব্যয় বন্টন প্রক্রিয়া। এবং অবচয় মানে হচ্ছে নির্ণয় করা হয় বা অবচয় প্রদর্শন করা হয় লাভ ক্ষতি হিসাবে, সঠিক লাভ ক্ষতি হিসাব, পাশাপাশি সম্পত্তির প্রকৃত মূল্য প্রদর্শন করার জন্য। আজকে কোন একটা মোবাইল যদি আপনি 20 টাকা দিয়ে কিনেন, 2 বছর পরে কি মোবাইলের মূল্য আপনি 20 টাকা বলতে পারবেন? ওটা কমে যাবে না? কমে গিয়ে ধরেন 15 টাকা হয়েছে, তো এটা তো আপনাকে প্রদর্শন করতে হবে। তো অবচয়ের ফলে সম্পত্তির প্রকৃত মূল্য আমরা প্রদর্শন করি এবং একচেল লাভ ক্ষতি আমরা দেখাতে পারি। ঢাকা বোর্ডে আসছে, কুমিল্লা বোর্ডে আসছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসছে, দেখেন একই প্রশ্ন বোর্ডে আসছে আবার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসছে। তাহলে এই জন্যই আপনাদেরকে বলছি যে আপনাদের প্রস্তুতি কি হওয়া উচিত, এইচএসসি এর এডমিশন বেস হওয়া উচিত। তাহলে আপনি দেখবেন আপনার প্রস্তুতি একেবারে চমৎকার একটা প্রস্তুতি হবে। আর আপনি যদি ওই মানে হচ্ছে মার্কেটের একটা বই পড়ে যান তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন। আচ্ছা, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কি ব্যয়, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, এইগুলার বিস্তারিত আলোচনা আছে। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় অর্থাৎ যে পণ্যগুলো আপনি চাইলেই বিক্রি করতে পারবেন, প্রারম্ভিক মজুদ, পাশাপাশি যেটা কিনে আনছেন এটা, তার সাথে কিছু কি আছে প্রত্যক্ষ খরচ, এগুলো যোগ করে দিলেই আপনি কি পেয়ে যাবেন, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এগুলো বিস্তারিত আলোচনার প্রয়োজন আপনাকে, এগুলো বুঝাইতে গেলে বিক্রিত পণ্যের ব্যয় কি, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কি, এগুলো আপনাকে বুঝাইতে গেলে একটু বিস্তারিত আলোচনার প্রয়োজন আছে। 8 নম্বর প্রশ্ন একটু দেখেন, অনিশ্চিত, সরি 8 নম্বর প্রশ্নটা কি আছে বলেন তো? অনিশ্চিত হিসাব সাসপেন্স অ্যাকাউন্ট সাধারণত কোন কেন খোলা হয়? অনিশ্চিত হিসাব আমরা কখন খুলি যখন রেওয়া মেলের দুই পাশ মিলে না, এক পাশে টাকা কম হয় আরেক পাশে টাকা বেশি হয়, তখন সাময়িকভাবে দুই পাশ মিলানোর জন্য কিন্তু আমরা এটা ওপেন করে থাকি। চট্টগ্রাম বোর্ড, বরিশাল বোর্ড, ঢাকা বিশ্ববিদ্যালয় আসছে। আচ্ছা, সম্পন্ন মজুত পণ্য মূল্যায়ন করা হয় কোন নীতির ভিত্তিতে? এটা 1000% একটা কমন প্রশ্ন, যে এটা যে কোনো পরীক্ষার মধ্যে আসতে পারে। এটা হচ্ছে রক্ষণশীলতার নীতি। হিসাব বিজ্ঞানের নীতিমালা নামক একটা টপিক আছে যেখান থেকে প্রচুর প্রশ্ন আসে বিভিন্ন পরীক্ষায়। এগুলাও ইনশাল্লাহ আমরা আপনাদের জন্য ক্লাস নিব শীঘ্রই, আমাদের ইউটিউব চ্যানেলে এটার উপরেও ক্লাস দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, আর এখানে আমাদের প্ল্যাটফর্ম গুলোর আমি শীটটা ক্লাস শেষে আপনাদেরকে দিয়ে দিব আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। এই যে আমাদের ফেসবুক পেজ, গ্রুপ এবং ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, গ্রুপ এবং ইউটিউব চ্যানেল তিনটাই অ্যাকাউন্টিং আমার নামে সার্চ করলে পেয়ে যাবেন, আর এই নাম্বারটাতে নক করলে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারবেন, ঠিক আছে। অগ্রিম বীমা প্রদান করা হলে সমীকরণে কি প্রভাব পড়বে বলেন? অগ্রিম বীমা যদি আপনি প্রদান করেন তাহলে অগ্রিম বীমা দিচ্ছেন, এই অগ্রিম বীমা, বীমা সালিম আপনার ব্যয়, তাহলে অগ্রিম ব্যয় আপনার সম্পদ,
তাহলে এই সম্পদ আপনাদের বাড়তেছে। আবার অন্যদিকে কি হচ্ছে, এই যে দিয়েছেন নগদ টাকা চলে গেছে না, নগদ টাকা নামক আমরা কি হ্রাস পাচ্ছে, সম্পদ হ্রাস পাচ্ছে। তাহলে আলটিমেটলি সম্পদ বাড়তেছে, সম্পদ কমতেছে। তাহলে এখানে আমরা গ নাম্বার উত্তর বলতে পারি, একটা সম্পদ বাড়ে আর একটা সম্পদ কমে। ঠিক আছে, সিম্পল, কঠিন কিছু না। শুধু প্রস্তুতি আমাদেরকে এই হিসাব সমীকরণটা যদি কেউ ভালোভাবে পারেন, তার জন্য এগুলো আটকানোর কিছু না। আমরা ম্যানেজমেন্ট থেকে কিছু প্রশ্ন দেখবো এখন। ম্যানেজমেন্ট বলতে ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা বা ধরুন হচ্ছে ব্যবসা উদ্যোগ, এটাকে বোঝাচ্ছে। সো একেবারে কমন কিছু কোশ্চেন দেখাই। বলছে কোনটি ব্যবসার একটি সামাজিক উপাদান? সামাজিক উপাদান হচ্ছে জনসংখ্যা। একটা জিনিস খেয়াল করেন, এখানে দেখেন, এটা হচ্ছে জনসংখ্যা আর হচ্ছে জনসম্পদ। ঠিক আছে, জনসংখ্যার জনসম্পদ বা মানব সম্পদ যেটাকে বলি, এই জনসংখ্যা হচ্ছে সামাজিক পরিবেশের উপাদান, আর এই জনসম্পদ হচ্ছে অর্থনৈতিক পরিবেশের উপাদান। এইগুলো একটু খেয়াল রাখতে হবে। জনসংখ্যা বলে না মানুষের মতো মানুষ হোক, তাহলে সবাই তো মানুষ, আবার কেন মানুষের মতো মানুষ হইতে হবে? কথাগুলোর মধ্যে কি আছে একটু যদি কিন্তু তবে আছে। তাহলে জনসম্পদের যারা অর্থনৈতিক উন্নয়নে কি রাখতে পারে, অবদান রাখতে পারে, যারা মানে হচ্ছে আর্নিং পার্সন, বলে না যে টাকা আর্ন করার উপার্জন ক্ষম ব্যক্তি। আর জনসংখ্যা মানে আপনার ঘরে 5 জন আছে, 2 জন টাকা ইনকাম করে, তাহলে জনসম্পদ, দেশের জন্য জনসম্পদ। বা একজনের স্কিল আছে বা ভালো স্কিল আছে, সে দেশে অর্থনীতিতে অবদান রাখতে পারে, আরো 2টা বাচ্চা আছে, তাহলে ওদেরকে আমরা জনসংখ্যা ক্যাটাগরিতে ফেলাই দিব, এরকম আর কি। তো জনসংখ্যা সামাজিক পরিবেশের উপাদান, জনসম্পদ বা মানব সম্পদ হচ্ছে অর্থনৈতিক পরিবেশের উপাদান। ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়ও ব্যবস্থাপনার এই প্রশ্নটা অনেক বেশিবার আসছে। আর নিচের যে প্রশ্ন, এটা তো মনে রাখেন, যারা ম্যানেজমেন্ট থেকে পরীক্ষা দিবেন বা স্কুল পর্যায়ে পরীক্ষা দিবেন, এই প্রশ্ন একবার আপনার জন্য কমন। কি বলছে, অংশীদারি কারবারের মূল ভিত্তি কি? আমি সময় কম দিচ্ছি, আমি আমার মতো করে পড়ায় যাচ্ছি, কারণ হচ্ছে আপনারা রেসপন্স করেন কম, আর হচ্ছে একটু সময়ও বেশি, রাত 9টা 20 বেজে গেছে। তো এই জন্য আমি আমার মতো পড়াচ্ছি, এবং ক্লাস শেষ হওয়ার সাথে সাথে একটা পরীক্ষা হবে। এই যে টপিকগুলো আপনি পড়লেন না, এই যে 3টা সাবজেক্ট আপনি পড়লেন, এই পরীক্ষা আপনি দিবেন, যে কি শিখলেন, এই প্রশ্নগুলোর উপর এটা পরীক্ষা হবে। এবং এই পরীক্ষার লিঙ্কটা আমি, যারা পরবর্তীতে ক্লাসটা দেখবেন, কমেন্টে থাকবে, তার কমেন্ট থেকে পড়তে পারবেন। একটু দ্রুত পড়াচ্ছে, অনেকের বুঝতে একটু অসুবিধা হতে পারে। আচ্ছা, অংশীদারি কারবারের মূল ভিত্তি কি? চুক্তি, কিন্তু চুক্তিপত্র নয়, কিন্তু এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। কি নয়? চুক্তিপত্র নয়। কারণ চুক্তি 3ভাবে হইতে পারে। চুক্তি কয়ভাবে হইতে পারে? চুক্তি মৌখিক হইতে পারে, চুক্তি লিখিত হইতে পারে, ঠিক আছে, আবার চুক্তি কি হইতে পারে? লিখিত ও নিবন্ধিত হইতে পারে। তাহলে চুক্তি যদি লিখিত হয়, তখন ওইটাকে বলা হয় কি? চুক্তিপত্র। তাহলে চুক্তি লিখিত রূপকে চুক্তিপত্র বলে। তাহলে অংশীদারি ব্যবসার মূল ভিত্তি হচ্ছে চুক্তি হইতে হবে। এই চুক্তি যেভাবে হোক না কেন, মৌখিক হোক, লিখিত হোক, মৌখিক বা নিবন্ধিত, যেভাবে হোক না কেন, কিন্তু চুক্তি হইতে পারবে। কিন্তু চুক্তিপত্রটা একবার ম্যান্ডেটরি না যে চুক্তি লিখিত হইতে হবে। বুঝছেন বিষয়টা? আচ্ছা, কুমিল্লা বোর্ডে আসছে, যশোর বোর্ডে আসছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। ঠিক আছে, সমবায় সমিতির প্রধান উদ্দেশ্য কি বলেন তো? সমবায়, খেয়াল করেন তো, সমবায়, এই সম শব্দের অর্থ হচ্ছে কি? সমান। এই সম শব্দের অর্থ হচ্ছে কি? সমান। অর্থাৎ সদস্য যারা আছে, এই সংগঠনে যারা সদস্য থাকবে, তাদের প্রত্যেকের আর্থিক কল্যাণ সাধনে হচ্ছে মূলত সমবায় সমিতির কি উদ্দেশ্য, তাই না? তারপর আসেন হচ্ছে এই যে একটা প্রশ্ন, দেখেন অনেক বেশি আসে পরীক্ষায় প্রশ্নটা। 4 নম্বর প্রশ্নটা একটু খেয়াল করেন। যৌথ মূলধনী কোম্পানির জন্ম সনদ বা প্রধান দলিল বলা হয় কোনটা? জন্ম সনদ, খেয়াল করেন, জন্ম সনদ যখন বলে, এই জন্ম সনদ, বার্থ সার্টিফিকেট, তখন আমরা উত্তর করব নিবন্ধন পত্র। ঠিক আছে, জন্ম সনদ ভালো করে খেয়াল করেন। আর মূল দলিল বা সংবিধান, এইটা একটু ভুল আছে। যদি মূল দলিল বা সংবিধানের কথা বলে, মূল দলিল বা সংবিধান, তখন আনসার করবো হচ্ছে আমরা স্মারক লিপি। ঠিক আছে, যদি জন্ম সনদ বলে, বার্থ সার্টিফিকেট, নিবন্ধন পত্র পাওয়ার পরে একটা প্রতিষ্ঠানের, একটা কোম্পানির আইনগত সত্তার সৃষ্টি হয়, সুতরাং নিবন্ধন পত্রটা হচ্ছে কি? বার্থ সার্টিফিকেট। আর মূল দলিল বা সংবিধান, যেটার ভিত্তিতে প্রতিষ্ঠান চলে, সেটা হচ্ছে স্মারক লিপি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, দিনাজপুর বোর্ড, সিলেট বোর্ডও আসছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু, দেখছেন। আচ্ছা, আধুনিক ব্যবস্থাপনার জনককে? হেনরি ফিউল, কোনো সন্দেহ নাই। হেনরি ফিউল ব্যবস্থাপনার কয়টা নীতি দিছে? হেনরি ফিউল ব্যবস্থাপনার 14টি নীতি প্রণয়ন করছে। আর এফডব্লিউ টেলর ব্যবস্থাপনার 4টি নীতি প্রণয়ন করছে। হেনরি ফিউলকে বলা হয় আধুনিক ব্যবস্থাপনার জনক, আর এফডব্লিউ টেলরকে বলা হয় বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক। দেখছেন, একটা প্রশ্ন পড়তে গেলে কিন্তু আমরা অনেকগুলো বিষয় জানতে পারি। ঠিক আছে, ওকে, এই জিনিসটা একটু দেখেন। ব্যবস্থাপনার কোন কাজকে ভবিষ্যতের আয়না বলা হয়? তাহলে ভবিষ্যৎ মানে তো পরিকল্পনা, এটা নিয়ে এত চিন্তা করার তো কিছু নাই।
ভবিষ্যৎ মানে কি? পরিকল্পনা। আপনারা যারা ক্লাসটা করতেছেন একটু অবভিয়াসলি যে কাজটা করেন যে আমাদের লাইফটাতে একটা রিঅ্যাক্ট দিয়েন যদি আপনার ভালো লেগে থাকে। আপনার শুরুতে তো আপনাকে একটা গাইডলাইন দেওয়া হয়েছে, কেউ যদি মাঝখান থেকে দেখেন শুরুতে আপনার টার্গেট হচ্ছে আপনি কি কি পড়বেন, কিভাবে পড়বেন, কোত্থেকে পড়বেন, কোন বই পড়বেন, এইগুলো বুঝান। তারপরে একটা নমুনা প্রশ্ন যে আসলে আপনাকে যে আমি বললাম যে এই টাইপ বইগুলো পড়েন, কেন এই বইগুলো পড়বেন সেগুলো বোঝানোর জন্য কিন্তু এই সংক্ষিপ্ত ক্লাসটা। সুতরাং ক্লাসটা যদি ভালো লাগে এটা শেয়ার তো করবেন, পাশাপাশি হচ্ছে একটা রিয়েক্ট দিয়ে রাখেন। আমাদের পেজে অ্যাক্টিভ থাকেন, ইনশাল্লাহ আপনি প্রস্তুতি ভালো হবে আপনার। অ্যাকাউন্টিং এর পেজে অ্যাক্টিভ থাকেন। আচ্ছা, এবার দেখেন পোস্ট কোর্ব, এই সূত্রের জন্য হচ্ছে লোথার গুলিক। এই পোস্ট কোর্ব পিতে হচ্ছে প্ল্যানিং, পিতে হচ্ছে কি? পিতে হচ্ছে প্ল্যানিং। তারপরে দেখেন হচ্ছে ওতে হচ্ছে অর্গানাইজিং, অর্গানাইজিং, ঠিক আছে। তারপরে আছে হচ্ছে কি এসতে হচ্ছে স্টাফিং, কর্মসংস্থান, স্টাফিং, ঠিক আছে। তারপরে আছে হচ্ছে সিও, কোঅর্ডিনেশন, সিও তে কি? কোঅর্ডিনেশন মানে সমন্বয় সাধন বলে আর কি। তারপরে দেখেন আছে হচ্ছে আর্থে হচ্ছে রিপোর্টিং, আর্থে হচ্ছে কি? রিপোর্টিং, ঠিক আছে। আরেকটা আছে শেষে হচ্ছে বি, এই বিতে হচ্ছে বাজেট, বিতে হচ্ছে কি? বাজেট। সো আমরা কিন্তু পোস্ট করবে পূর্ণরূপ জানলাম কি কি আছে এবং এটার জনকে সেটাও জেনে নিলাম সংক্ষেপে, ঠিক আছে। গুচ্ছ ভর্তি পরীক্ষা 2020-21 সালে আসছে, একেবারে রিসেন্ট টাইম আসছে, কিন্তু একেবারে রিসেন্ট টাইম আসছে, তাই না? এইভাবে যদি ব্যাখ্যা করে পড়তে পারেন, প্রশ্নগুলো যদি এইভাবে ব্যাখ্যা করে শিখেন, ইনশাআল্লাহ আপনি দেখবেন যে আপনার খুব কাজে আসবে, ঠিক আছে। ব্যবস্থাপনা যে 14টা নীতি দিচ্ছে হেনরি ফিল, তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা নীতি হচ্ছে নির্দেশনার ঐক্য, ইউনিটি অফ ডিরেকশন। এটা ইউনিট অফ ডিরেকশনের সাথে ইউনিট অফ কমান্ডের একটা কম্পেয়ার আছে। কমান্ড, ইউনিট অফ কমান্ড মানে হচ্ছে আদেশের ঐক্যের নীতি, আপনারা নিশ্চয়ই পড়ছেন অনেকে। একটা হচ্ছে আদেশের ঐক্যের নীতি, আরটা হচ্ছে কি? আরটা হচ্ছে নির্দেশনার ঐক্যের নীতি। আদেশের ঐক্যের নীতিতে বলা হচ্ছে যে একজন কর্মীর মাত্র একজন বস থাকবে। এটা কোন ক্লাসের ক্লাস? এটা নিবন্ধনের ক্লাস। এইচএসসি তারাও করতে পারো, যেহেতু এইচএসসির কোশ্চেন, এডমিশনের কেউ পরীক্ষার্থী থাকলে সেও করতে পারে। আচ্ছা, সো কি বললাম? আদেশের ঐক্যের নীতি বলা হচ্ছে যে একজন কর্মীর একজন বস থাকবে। মানে ধরেন যে আমি যদি কি হয়, আমি যদি একজন এমপ্লয়ি হই, তাহলে আমার বস থাকবে একজন, আমি তার কাছ থেকে ডিরেকশন পাবো, তাহলে আমার কাজ করতে সুবিধা হবে। কিন্তু আমার একাধিক বস থাকলে এক একজন যদি এক এক কথা বলে, তাহলে আমার কাজ করতে কি হয়ে যাবে? অসুবিধায় পড়ে যাবো আমি। মানে নানা ভিন্ন ভিন্ন ডিরেকশন আসলে আসলে কার কথা মেনে কাজ করবো সেটা কিন্তু আমি ঝামেলায় পড়ে যাবো। এই সমস্যা একাধিক বস তো থাকতে পারে। একাধিক বস থাকার জন্য নির্দেশনা ঐক্যের নীতি আসছে যে যদি একজন কর্মীর একাধিক বস থাকে, সেক্ষেত্রে সব বসের উদ্দেশ্য হবে কি? এক, যে আমাকে দিয়ে কাজ করায় না, সুতরাং সবাই মিলে আমাকে এমন ভাবে ডিরেকশন দিবে যাতে আমি কনফিউজ না হয়ে কি করতে পারি? কাজ করতে পারি। তাহলে সোজা কথা মনে রাখবেন যে একজন কর্মীর একজন বস, তাহলে আদেশের ঐক্যের নীতি। আর একজন কর্মীর একাধিক বস কিন্তু সবার উদ্দেশ্য এক, তাহলে হবে নির্দেশনের ঐক্যের নীতি। তাহলে এখানে একই উদ্দেশ্য অর্জনের সকল কাজ একমুখী হওয়া, এইটা উদ্দেশ্য একরকম হয়ে যাওয়া, এটা হচ্ছে কি? নির্দেশনার ঐক্যের নীতি, ঠিক আছে। তারপরে এইটা তো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, প্রেষণার চাহিদা সোপান তত্ত্ব। হ্যাঁ, এটা হচ্ছে নিড অফ হায়ারার্কি থিওরি বলা হয়, উদ্বোধকে আব্রাহাম মাসলো। এটার কয়টা স্তর আছে? পাঁচটা স্তর। কি কি? জৈবিক চাহিদা, সামাজিক চাহিদা, নিরাপত্তা চাহিদা, আত্মতৃপ্তি চাহিদা, আত্মপ্রতিষ্ঠা চাহিদা। কি কি বলেন তো? এই যে মাসলো চাহিদা সোপান তত্ত্ব যে পাঁচটা আছে, জৈবিক, সামাজিক, নিরাপত্তা, আত্মতৃপ্তি, আত্মপ্রতিষ্ঠা, এই পাঁচটা স্তর, ঠিক আছে। তারপরে দেখেন হচ্ছে বলছে নিয়ন্ত্রণের প্রধান কাজ কি? নিয়ন্ত্রণের প্রধান কাজ হচ্ছে আমি যখন কোনো কিছু কন্ট্রোল করতে যাব, আমাকে তো কম্পেয়ার করতে হবে যে আমি টার্গেট সেট করছিলাম আমি এ প্লাস পাবো, এখন আমি হচ্ছে এ মাইনাস পাইলাম, তাহলে কেন পাইলাম না? আমার টার্গেট ছিল এ প্লাস, পাইলাম এ মাইনাস, তাহলে পার্থক্যটা এই, কেন পাইলাম না এটা খুঁজে বের করবো। তাহলে আমার প্রথম জিনিস হচ্ছে আমার একটা স্ট্যান্ডার্ড থাকতে হবে আমার সামনে, যার সাথে কম্পেয়ার করব, করে আমি বের করবো যে আসলে আমি ভালো করলাম নাকি খারাপ করলাম। এই জন্য আমার একটা স্ট্যান্ডার্ড লাগবে, একটা আদর্শ মান লাগবে। এই জন্য বলা হচ্ছে নিয়ন্ত্রণের প্রধান কাজ হচ্ছে কি? আদর্শ মান নির্ধারণ করা। এবং একটা জিনিস খেয়াল রাখবেন, ব্যবস্থাপনার ক্ষেত্রে বলা হয় মুদ্রার এক পিঠে পরিকল্পনা থাকলে আরেক পিঠে হচ্ছে নিয়ন্ত্রণ। পরিকল্পনাকে বলা হয় নিয়ন্ত্রণের ভিত্তি, নিয়ন্ত্রণকে বলা হয় পরিকল্পনার ভিত্তি। ব্যবস্থাপনা চক্রের প্রথম কাজ পরিকল্পনা, শেষ কাজ হচ্ছে কি? নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ একটি কালান্তিক প্রক্রিয়া, একটা নির্দিষ্ট সময় পরে হয়। আর পরিকল্পনাকে বলা হয় ভবিষ্যৎমুখী প্রক্রিয়া, ভবিষ্যতের কোন একটা কাজ কখন কোথায় কিভাবে হবে সেটা নির্ধারণ করা হয়ে থাকে। এই ছিল ব্যবস্থাপনার 10টা প্রশ্ন। এবার আসেন ফিনান্স ও ব্যাংকিং বিমা থেকে আমরা 10টা প্রশ্ন সমাধান করব। অর্থের সমমূল্য মানে কি? যে আজকের 1 টাকা আগামী 5 বছর পরে 1 টাকার কি হবে না? সমান হবে না। তাহলে এই যে পার্থক্য সমান না হইলে, তাহলে ধরেন আমি আপনাকে আজকে 10 টাকা দিলাম, আপনি 1 বছর পর যদি আমার 10 টাকা ফেরত দেন, আমার লাভ কি? আমার তো লাভ নেই, কারণ 10 টাকা তো তখন আর 10 টাকা থাকবে না।
10 টাকার যে কাজটা করতাম সেই কাজটা করতে আমার 15 টাকা লাগবে, তাহলে বাকি 5 টাকা আমি পাবো কই? ওই 5 টাকা আপনি আমাকে দিয়ে দিবেন অ্যাজ ইন্টারেস্ট। কিসের মাধ্যমে দিয়ে দিবেন? ইন্টারেস্টের মাধ্যমে আপনি আমাকে দিয়ে দিবেন। তাহলে অর্থের মূল্যের সময় মূল্যের মূল কারণটা কি হচ্ছে? সুদের হার। মূলত অর্থের সময় মূল্য এই যে ভ্যালু কমে যাচ্ছে, এটা হয় কিসের কারণে? মুদ্রাস্ফীতির কারণে। দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সব বিভিন্ন জায়গায় কিন্তু অনেক বেশি আসছে। তারপরে এইটা একটু মানে হচ্ছে অ্যানালিটিক্যাল কোশ্চেন, তবে আমি বলে রাখি এই বর্তমান মূল্যের আরেকটা নাম হচ্ছে কি মনে রাখবেন? বাট্টাকরণ। বর্তমান মূল্য আরেকটা নাম কি? বাট্টাকরণ। আর চক্রবৃদ্ধিকরণের আরেকটা নাম হচ্ছে কি? ভবিষ্যৎ মূল্য নির্ধারণ। তাহলে এটাকে বলা হচ্ছে ফিউচার ভ্যালু। ভবিষ্যৎ মূল্য নির্ধারণকে বলা হয় চক্রবৃদ্ধিকরণ, আর বর্তমান মূল্য নির্ধারণকে বলা হয় কি? বাট্টাকরণ। এটা একটু মনে রাখবেন। আর চক্রবৃদ্ধি পদ্ধতি থেকে বর্তমান মূল্য থেকে ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করা হলে এটাকে বলা হয় আন্তঃগণনা। ফিনান্স তো একটু কনসেপচুয়াল, যারা ফিনান্সে পড়ছেন তারা জানেন, আমার নিজের সাবজেক্ট ফিনান্স। সো ফিনান্স একটু কনসেপচুয়াল সাবজেক্ট, সরাসরি আমরা এগুলা বললে আপনার হয়তো বুঝতে অসুবিধা হবে। আদর্শ বিচ্যুতি পরিসংখ্যানিক টার্ম, কিন্তু আমরা এটা ব্যবহার করি ঝুঁকি নির্ধারণ করার জন্য। কোন ঝুঁকি? মোট ঝুঁকি নির্ধারণ করার জন্য, ঠিক আছে? বাজার ঝুঁকি এবং কোম্পানি ঝুঁকি মিলে হয় মোট ঝুঁকি, একক ঝুঁকি পোর্টফোলিও ঝুঁকি মিলে হয় মোট ঝুঁকি। আচ্ছা, মূলধন বাজেটিং এর পদ্ধতি, কোন পদ্ধতিটি অর্থের সমমূল্য বিবেচনা করে না? এই যে মূলধন বাজেটিং এর একটা কথা আসছে না, মূলধন বাজেটিং এর পদ্ধতিগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? দুই ভাগে ভাগ করা যায়। একটা বলা হচ্ছে বাট্টাকৃত পদ্ধতি, মানে আরেকটা বলা হচ্ছে সনাতন পদ্ধতি, ঠিক আছে? তো বাট্টাকৃত পদ্ধতি আর সনাতন পদ্ধতির মধ্যে পার্থক্য, একটা হচ্ছে ট্রেডিশনাল পদ্ধতি, আর একটা হচ্ছে নন ট্রেডিশনাল। বাট হলো ডিসকাউন্টিং মেথড, আর হচ্ছে নন ডিসকাউন্টিং মেথড। সো নন ডিসকাউন্টিং মেথড মানে হচ্ছে সনাতন পদ্ধতি। সনাতন পদ্ধতির মধ্যে আছে দুইটা, একটা হচ্ছে গড় মুনাফার হার, আরটা হচ্ছে পেব্যাক সময়। এই গড় মুনাফার হার আর পেব্যাক সময় নির্ধারণ করার ক্ষেত্রে সাধারণত মানে অর্থের সময় মূল্য বিবেচনা করা হয় না, মানে কোনো ডিসকাউন্টিং রেটের প্রয়োজন হয় না। যারা এই চ্যাপ্টার পড়ছেন, এই অঙ্কগুলো করছেন, দেখবেন যে কোনো রেটের দরকার হয় না, রেট ছাড়া এই অঙ্কগুলো আমি করে ফেলতে পারি। কিন্তু যেই মেথড গুলোকে বাট্টাকৃত বলা হচ্ছে, বাট্টাকৃত মানে ডিসকাউন্টিং মেথড, অর্থাৎ যে অঙ্কগুলো করতে গেলে অবশ্যই আমার কি লাগবে? একটা রেট লাগবে, এবং যে সূত্রগুলা সব সময় যে মেথড গুলা অর্থের সমমূল্যকে বিবেচনা করে, এগুলা বাট্টাকৃত পদ্ধতি বলা হয়। যেমন হচ্ছে আন্ত আয় হার, তারপর হচ্ছে নিট বর্তমান মূল্য, তারপর হচ্ছে মুনাফা অর্জন সূচক, এগুলাকে বাট্টাকৃত পদ্ধতি বলা হয়। আর গড় মুনাফার হার আর পেব্যাক সময়কে সনাতন পদ্ধতি বলা হয়। আর সনাতন পদ্ধতি কখনই কি করে না? অর্থের সমমূল্য বিবেচনা করে না। সরকারি অর্থায়নের মূল লক্ষ্য কি? সিম্পল জিনিস, সমাজ কল্যাণ, মানব কল্যাণ, মানুষের কল্যাণ। এটা হচ্ছে সরকারি অর্থায়নের মূল কাজ। কথা বুঝতে পারছেন? বাণিজ্যিক ব্যাংকের প্রধান আয়ের উৎস কি? বাণিজ্যিক ব্যাংকের কাজ হচ্ছে সুদের আয়। আপনার থেকে আমি টাকা আমানত হিসাবে নিচ্ছি, আপনারা বললাম 10% দিব। আর মিস্টার রহিমকে এই টাকাটা ধার দিচ্ছে, তারা বলছে 15% দিবা। তাহলে তোমার তার থেকে 15% নিয়ে তোমার 10% দিয়ে দিব, বাকি 5% হচ্ছে আমার লাভ। সো ব্যাংক হচ্ছে এই দুই ইন্টারেস্টের মাঝখানে যে পার্থক্য, এটাই হচ্ছে তার মূল মুনাফা হিসাবে কাজ করে। বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? বাংলাদেশ ব্যাংক লিমিটেড, নাকি দ্য বাংলাদেশ ব্যাংক, নাকি দ্য বাংলাদেশ ব্যাংক অফ, মানে দ্য সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ? না, কোনোটাই না। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম সার বাংলাদেশ ব্যাংক, এটা আমরা সবাই জানি, ঠিক আছে? তারা বীমা চুক্তির প্রধান ভিত্তি কি? বীমা চুক্তির প্রধান ভিত্তি হচ্ছে বিশ্বাস থাকতে হবে দুই পক্ষের মধ্যে, ঠিক আছে? কোন বীমাকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয় না? মনে রাখতে হবে, বীমা মানেই ক্ষতিপূরণের চুক্তি, বাট একটা ছাড়া, সেইটা হচ্ছে কি? সেটা হচ্ছে জীবন বীমা। কারণ জীবনের ক্ষতিপূরণ করা কি নয়? সম্ভব নয়। জীবন বীমাকে বলা হয় নিশ্চয়তার চুক্তি, আর অন্য সকল বীমাকে বলা হয় ক্ষতিপূরণের মানে হচ্ছে চুক্তি, ঠিক আছে? সর্বশেষ প্রশ্ন আজকের ক্লাসে, এটা হচ্ছে চেক জালিয়াতি রোধে কোন চেকটি সবচেয়ে বেশি নিরাপদ? এটা হচ্ছে দাগ কাটা চেক। কারণ আপনি 72 হুকুম চেক ব্যাংকে নিয়ে গেলেন, ব্যাংক কিন্তু সাথে সাথে চেক দেখে আপনার টাকা দিয়ে দিবে। দাগ কাটা চেকের টাকা 500 টাকার বেশি হলে কিন্তু আপনারা টাকা কি দিবে না? ক্যাশে দিবেন। এই টাকা কি করবে? আপনার অ্যাকাউন্টে জমা করে দিবে। সুতরাং কেউ চেক পাইলেও কিন্তু সেই টাকা কি করতে পারবে না? উঠাইতে পারবে না। আমি ফাহিম হাসান, পড়াশোনা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স বিভাগে। বর্তমানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে ব্যবসা পেমেন্টস অফিসের আন্ডারে কর্মরত আছি, এবং আমি আমার মানে টিচিং ক্যারিয়ারটা বেশ লম্বা, প্রায় 12 বছরের ক্যারিয়ার। 2012 সাল থেকে 15 সাল থেকে পড়াই। ইউসিসি লুমিনার সহ আরো কিছু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা পড়িয়েছি। 12 ইয়ার্স এর একটা এক্সপিরিয়েন্স থেকে আমি চেষ্টা করছি আপনাদেরকে গাইড করার, এবং যারা আমাদের এই অ্যাকাউন্টিং আমার সাথে থাকবেন, আমি সার্বক্ষণিক ইনশাল্লাহ আপনাদের এই চাকরির প্রস্তুতির জন্য আরো স্মুথ হয় সেজন্য চেষ্টা করব। তো আশা করছি স্যার স্কুল এন্ড কলেজের জন্য সার্কুলার আসলে বুক বের করেন ওভারঅল প্রিপারেশনের জন্য। আমি আসলে বই হয়তো বা আমার কোনো প্ল্যান নাই বই করার জন্য, তো বাজারে ভালো বইগুলো রিসার্চ করে ইনশাল্লাহ আমি আপনাদেরকে বইয়ের ব্যাপারে বলবো, ঠিক আছে? আর আপনারা এই ক্লাসগুলো করেন, আমার অ্যাকাউন্টিং এর সাথে থাকেন, পরীক্ষাগুলো দেন,
আমাদের সাথে কানেক্টেড থাকেন, আপনার প্রস্তুতি নিঃসন্দেহে ভালো হবে। কারণ সাবজেক্টিভ বিষয়ে গাইডলাইন আপনি আমার এখানে সব থেকে ভালো পারবেন। আমার এক্সপিরিয়েন্সে আমি যা মানে গ্যাদার করছি এগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। এবার আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে, আমি আপনাদেরকে দেখাইলাম কোন কোন বই পড়বেন, কেন পড়বেন, এটাও প্রমাণ করলাম ক্লাসগুলো নিয়ে। কারণ একই প্রশ্ন একাডেমিক এবং এডমিশন লাইফে আসতেছে, মানে চাকরি পরীক্ষাও আপনি কমন পেয়ে যাবেন। এই জন্য আপনি এইচএসসি এন্ড এডমিশন বেস প্রস্তুতি নেন, আপনি ঠকবেন না। কিন্তু বাজার থেকে এখনই কোনো বই কিনে পড়েন না, তাহলে কিন্তু ধরা খেয়ে যাবেন। ঠিক আছে? তাহলে বলেন, এবার কারো কোনো প্রশ্ন থাকলে করে ফেলেন, দ্রুত করেন। আপনাদের 2 মিনিট সময়, কারো কোনো প্রশ্ন থাকলে করেন, নাহলে আমরা ক্লাসটা শেষ করবো আজকের মতো। একটু দ্রুত বলেন। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। ক্লাস শেষে একটা পরীক্ষা হবে, সবাই পরীক্ষাটা অংশগ্রহণ করবেন, পরীক্ষা অ্যাটেন্ড করবেন, পরীক্ষা দিবেন। প্রতিনিয়ত পরীক্ষা দিয়ে আমাদের পেজে হচ্ছে 2টা করে পরীক্ষা, পরীক্ষাগুলো দিবেন। আর প্রতিদিন পরীক্ষা হচ্ছে, আমাদের ক্লাস হচ্ছে, ক্লাসগুলো করবেন। এইচএসসির ক্লাস হলে মিস করবেন না, ক্লাসগুলো করবেন। আর আপনাদের জন্য নিবন্ধন স্পেশাল ক্লাস তো হবে, ওগুলোও করবেন। আমাদের ইউটিউব চ্যানেলে কানেক্টেড থাকবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকেন। ইনশাল্লাহ সবকিছু মিলে একটা ভালো প্রস্তুতি আপনার হবে। ভালো থাকেন। সার্বক্ষণিক আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবেন, মেসেঞ্জার গ্রুপে পাবেন। কমিউনিকেশন রাখেন, আমি চেষ্টা করবো আপনাদের হেল্প করার। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, অ্যাকাউন্টিং এর সাথে থাকেন। আসসালামু আলাইকুম।